আসসালামু আলাইকুম এভরিওয়ান। এডুসিটির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। আপনাদের সাথে আছি আমি ম্যাথ ইনস্ট্রাক্টর এইচ.এম. ইশরাক। তো আজকে আমাদের ম্যাথমেটিক্স 3 এর চ্যাপ্টার 1 নিয়ে আমরা আলোচনা করব, অর্থাৎ ম্যাথমেটিক্স 3 এর আমরা আজকে থেকে আলোচনাটা শুরু করতেছি ত্রিভুজের ক্ষেত্রফল বা এরিয়া অফ ট্রায়াঙ্গল নিয়ে। তো আমরা আমাদের এই কোর্সটা কন্ডাক্ট করব হলো প্রথমে আমরা থিওরিটিক্যাল পার্টটার উপরে বেশি জোর দিব, বিকজ আপনারা জানেন যে থিওরিটিক্যাল পার্টটা যদি আপনারা ভালো মতো বুঝেন তাহলে সেক্ষেত্রে আপনাকে ম্যাথটা ঘুরিয়ে পেঁচিয়ে দিলেও আপনি কিন্তু অ্যান্সার করতে পারবেন। বাট আপনি যদি শুধুমাত্র ম্যাথ প্র্যাকটিস করেন বা থিওরিটিক্যাল পার্টে গুরুত্ব কম দেন, যেটা অনেকেই করে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি দেখবেন আপনার বেসিকটা দুর্বল থাকবে এবং তার জন্য আপনি কি হবে, পরীক্ষায় একটু প্রশ্ন ঘুরিয়ে দিলে আপনার কিন্তু অ্যান্সার করতে অনেক অসুবিধা হবে। তো সেই জন্য আমরা কিন্তু ফার্স্টে থিওরিটিক্যাল পার্টটাকে গুরুত্ব দিব। থিওরিটিক্যাল পার্টটা করার পরে সেখানে আপনারা বিভিন্ন সূত্র দেখবেন, সূত্রের প্রমাণগুলো দেখবেন। তো এগুলো দেখার পরে আমরা কি করব, আপনাদের প্রয়োজনীয় যে সূত্রাবলীগুলো এই চ্যাপ্টারে রয়েছে সেটা আমরা দেখব। দেখার পরে আপনারা জানেন আপনাদের ম্যাথমেটিক্স হলো 3টা পার্টে থাকে পরীক্ষায়। তো সেইভাবে আমরা অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত এবং রচনামূলক আকারে প্রশ্নগুলো কিছু সলভ করব এবং হয়তোবা আমাদের যে আমরা থিওরি পড়বো, থিওরির মাঝখানে কিছু উদাহরণও এর উপরে থাকতে পারে। তো এইভাবে হওয়ার পরে আমরা ফাইনালি আপনাদের জন্য একটা শর্ট সাজেশন দিব, যেখানে আপনারা এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রশ্ন উত্তরগুলো এক নজরে দেখতে পারবেন। তা চলুন আমরা দেরি না করে আজকের আলোচনা শুরু করি। আশা করি আপনারা উপকৃত হবেন। তো ফার্স্টে আমরা দেখি এই অধ্যায়ে আমরা কি কি আসছে বা কি কি টপিকগুলো সেগুলো একটু দেখে নেই। প্রথমে ত্রিভুজ কি সেটা, সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়, প্রয়োজনীয় সূত্রাবলী এবং ফাইনালি আমরা সমস্যার সমাধান করব। তো এই কয়টার মধ্যেই কিন্তু আর কি শুধু যে এই কয়টাই জিনিস তা না, এর মধ্যে কিন্তু একটার মধ্যে সব টপিক হিসেবে কিন্তু অনেকগুলো জিনিস থাকতে পারে। তো এইভাবে আপনাদের এটা কিন্তু মূলত আপনাদের যে টেক্সট বইগুলো আছে সেটার উপর ভিত্তি করে ডিপ্লোমা পলিটেকনিক কারিকুলামের উপর ভিত্তি করেই সাজানো হয়েছে। তো আপনারা এই যে এখানে ক্লাসগুলো করার সময় এগুলো কিন্তু আপনাদের বইয়ের সাথে অনেকাংশেই মিল পাবেন। তবে যে প্রশ্নগুলো আমরা এখানে সিলেক্ট করেছি সেগুলো কিন্তু আপনার কি হবে, বিভিন্ন সময় হয়তো পরীক্ষায় এসেছে বা হলো পরীক্ষায় আসার মতো বা টুইস্টার যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো আমরা মূলত সিলেক্ট করেছি। কাজেই আপনি বইয়ের অনেকগুলো যেহেতু ম্যাথ আছে, সবগুলো ম্যাথ এখানে আসলে সব করা সম্ভব না। আমরা সেখান থেকে বাছাই করা কিছু ম্যাথ সলভ করব এবং কিছু আপনাদের প্র্যাকটিসের জন্য দেওয়া থাকবে প্রত্যেকটা সেগমেন্টের পরপর। তো ওগুলো আপনারা বাসায় প্র্যাকটিস করবেন, তাহলে আশা করা যায় যে আপনাদের একটা ভালো প্রস্তুতি হবে। এবং তারপরে আপনাদের এরপরেও যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমাদের কিন্তু আপনারা 24 আওয়ার্স, আপনারা 7 ডেজ আপনারা যে কোনো সময় নক দিতে পারেন। নক দেওয়ার ফলে এবং আপনারা ভিডিওর নিচে কমেন্টে আমাদের জানাতে পারেন। এভাবে কিন্তু আপনারা এটাই করতে পারেন। এবং আরেকটা হলো যে এটা শুধুমাত্র যে আপনাদের ডিপ্লোমা পলিটেকনিকের সিলেবাস কভার করতেছে সেটা না, আপনাদের এইচএসসি সিলেবাসটাও কিন্তু এটা কভার করবে। সো আপনাদের যারা এইচএসসির ফ্রেন্ডরা রয়েছে, কলেজে যারা পড়াশোনা করতেছে, তাদেরকেও আপনারা এই ভিডিওগুলো রিকমেন্ড করতে পারেন, তাদেরও আশা করি উপকৃত হবে। তো যাই হোক, আমরা ক্লাস শুরু করি। প্রথমে আমরা ত্রিভুজ বা ট্রায়াঙ্গল নিয়ে আলোচনা করব। তো ত্রিভুজ বা ট্রায়াঙ্গল জিনিসটা কি, আপনারা জানেন যে 3টি সরল রেখা দ্বারা সীমাবদ্ধ চিত্রকে ত্রিভুজ বলা হয়। তো ত্রিভুজের উপাদান তাহলে কয়টা, আমরা জানি ত্রিভুজের উপাদান হবে কি 3টা এখানে বাহু আছে, আর হলো কি আছে 3টা কোণ আছে। মূলত এই 3টাই হলো ত্রিভুজের উপাদান। মানে টোটাল তাহলে উপাদান কয়টা হলো, 3টা মিলে 6টা উপাদান তাহলে ত্রিভুজের। কখনো যদি প্রশ্ন আসে, একটা কিন্তু অতি সংক্ষিপ্ত প্রশ্ন মাঝে মাঝে আসে যে ত্রিভুজের উপাদান কয়টি, তখন আপনারা কি লিখবেন, 6টি, 3টা বাহু এবং 3টা কোণ। তো এরপরে দেখি আমরা শীর্ষবিন্দু বা ভার্টেক্স। দেখুন পাশে ইংলিশ পার্টটা যেটা আছে, ইংলিশটা অবশ্যই আপনারা জানার চেষ্টা করবেন, বিকজ আপনাদের হায়ার স্টাডিতে আপনাদের কিন্তু সবকিছু ইংলিশে, এবং আপনি যদি বিদেশে কখনো আপনি যদি ফরেনে যেতে চান তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার ইংলিশ এফিসিয়েন্সিটা অনেক প্রয়োজন। তো এই জন্য অবশ্যই বাংলার সঙ্গে সঙ্গে ইংলিশটা দেখে রাখার চেষ্টা করবেন। তো শীর্ষবিন্দু কি, যে ত্রিভুজের বাহুগুলো যে 3টি বিন্দুতে মিলিত হয়, অর্থাৎ এই যে 3টা যে আমরা পয়েন্ট দেখতেছি একদম কর্নার, মানে যেখানে এই বাহু এবং এই বাহু যেখানে মিলিত হয়েছে এই পয়েন্টে, এই বাহু মিলিত হয়েছে এই পয়েন্টে, এই বাহু মিলিত হয়েছে এই পয়েন্টে, এই পয়েন্টগুলোই হলো আমাদের কি শীর্ষবিন্দু বা ভার্টেক্স। উচ্চতা বা হাইট কোনটা, ত্রিভুজের যে কোনো এক বাহুকে ভূমি ধরে বিপরীত শীর্ষবিন্দু হতে অঙ্কিত লম্বের দৈর্ঘ্যকে ত্রিভুজের উচ্চতা বলে। যেমন এইটাকে আমরা যদি এটাকে ভূমি ধরি, এই বিপরীত শীর্ষ থেকে অঙ্কিত লম্ব যেটা, সেটা লম্ব, অথবা আমরা উচ্চতা যদি আমরা এটাকে ভূমি ধরি তাহলে এটার বিপরীত শীর্ষ কোণটা এটা থেকে এটা হলো আমাদের যে উচ্চতা, লম্বটা হলো উচ্চতা। এবং আমি যদি এটাকে ভূমি ধরি তাহলে এই বিপরীত শীর্ষ থেকে যে লম্বটা আঁকলাম সেটাই হলো আমাদের কি উচ্চতা। তো আশা করি আপনারা জিনিসগুলো বুঝতে পারছেন। এবার মিডিয়ান জিনিসটা কি, যে ত্রিভুজের যে কোনো বাহুর মধ্যবিন্দু এবং ওই বাহুর বিপরীত শীর্ষবিন্দুর সরলরেখা। যেমন আমরা এখানে একটু ট্রায়াঙ্গলটা ওখানে নড়াচড়া করতেছে, যাই হোক আমরা এখানে একটা ট্রায়াঙ্গল আঁকি আমরা দেখতেছি যে এই বাহুটার মধ্যবিন্দু মনে করেন এইটা এবং এই বিপরীত শীর্ষ, এই দুইটা যোগ করলাম,
এই বাহুর মধ্যবিন্দু এবং বিপরীত শীর্ষ যোগ করলাম, এই বাহুর মধ্যবিন্দু এবং বিপরীত শীর্ষ যোগ করলাম, এইগুলোই হলো আপনার কি মধ্যমা বা মিডিয়ান। তো মিডিয়ান এবং আগেরটা আমরা দেখছি কি লম্ব লম্ব তাই না, হাইট যেটা। তো হাইট এবং মিডিয়ানের মধ্যে পার্থক্যটা কি, এখানে কিন্তু আমি মিডল পয়েন্ট ধরতেছি, বাট এই যে এটার ক্ষেত্রে দেখেন, মনে করেন এই একটা আঁকলাম, মনে করেন এরকম একটা আঁকলাম, তো এই ক্ষেত্রে কি হলো, এই যে দেখুন এটা হলো লম্ব অর্থাৎ উচ্চতা, বাট আমি যদি মিডল পয়েন্টে ধরি তাহলে কিন্তু এই বাহুর মধ্যবিন্দু এখানে, তাহলে দেখতেছেন মিডিয়ান এবং এই যে লম্ব বা হাইটের উচ্চতা এটা কিন্তু পরিবর্তন হতে পারে। তো সব ক্ষেত্রে যে পরিবর্তন থাকবে তা না, কোনো কোনো ক্ষেত্রে দুইটা সেমও হতে পারে। তো আমাদের সেটা কনসার্ন না, আমরা তাহলে মধ্যমা এবং যে লম্ব সেটার আমরা জিনিসটা বুঝতে পারলাম। তো মধ্যমায় দ্বয় পরস্পরকে 2:1 অনুপাতে বিভক্ত করে, অর্থাৎ এই যদি একটা মধ্যমা হয়, এই যে বেশি পার্টটা হলো 2, এখানে হলো কম হলো 1, অর্থাৎ এখানকার যে দৈর্ঘ্য তার দ্বিগুণ দৈর্ঘ্য হবে এই পাশে। সিমিলারলি এখানে 2, এখানে 1, এখানে 2, এখানে 1, এভাবে তিনটায় আমাদের কি করতেছে, অন্তর্বিভক্ত হয়। দেখেন অন্তর্বিভক্ত এবং বহির্বিভক্ত আপনারা জানেনই, এটা পয়েন্টটা যেহেতু ভিতরে, এই জন্য, যদি বাইরে পয়েন্ট হতো তাহলে কিন্তু বহির্বিভক্ত হতো। তারপরে মধ্যমাত্রায় কিন্তু এখানে 6টা ত্রিভুজ উৎপন্ন করতেছে, দেখতে পাচ্ছেন আপনারা 1 2, এখানে আছে 3 4 5 6, এই 6টা ত্রিভুজেরই ক্ষেত্রফল কিন্তু সমান, এবং প্রত্যেকটি মধ্যমা ত্রিভুজকে সমান 2 ভাগে অন্তর্বিভক্ত করে। এই যে এই মধ্যমাটা ত্রিভুজ, এখানে এই যে দেখুন এই মধ্যমাটা খেয়াল করুন, তাহলে এখানে একটা ত্রিভুজ, এখানে একটা ত্রিভুজ, তাই না? এরকম প্রত্যেকটা ক্ষেত্রে কি হচ্ছে, যখন এখানে হবে তখন কিন্তু এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, এইভাবে কিন্তু আমাদের প্রত্যেকবার কিন্তু 2 ভাগে ত্রিভুজটাকে ভাগ করতে পারতেছে। এবং ভরকেন্দ্র কি, এই যে তিনটা মধ্যমা যে পয়েন্টে সেট করলো, এই পয়েন্টটাকে কিন্তু ভরকেন্দ্র বা জি দ্বারা রিপ্রেজেন্ট করা হয় এটাকে, অর্থাৎ যেটাকে আমরা বলতেছি সেন্ট্রয়েড। তো আশা করি জিনিসগুলো বুঝতে পারছেন। এই যে 2:1 অনুপাতে যে বিভক্ত হয়, এটা কিন্তু এই সেন্ট্রয়েডের মধ্যেই বা ভরকেন্দ্রতেই কিন্তু হয়। তো এখানে দেখতেছেন যে এখানে সেন্ট্রয়েডের জিনিসটা কিন্তু এখানে একটা জেএফ এর মাধ্যমে আরো সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করা হচ্ছে। তো এইভাবে আপনারা জিনিসটা বোঝার চেষ্টা করবেন। দেখুন 1:2 অনুপাতে বা 2:1 অনুপাতে বিভক্ত করা হচ্ছে, এবং এরপরে দেখবেন যে তিনটা আমরা যখন এই যে এটা দ্বারা কি বুঝাচ্ছে, দুইটা সমান, দুই পাশে সমান, যেহেতু মধ্যবিন্দু তার মানে বা মধ্যমার দুই পাশে কিন্তু এটা সমান হয়, এই যে এই পাশ এবং এই পাশ সমান, এটা আর কি বুঝাচ্ছে। তো যাই হোক, নেক্সট আমরা দেখি যে বাহুভিত্তিক ত্রিভুজ হয় 3 প্রকার, এটা আপনারা খুব ভালো মতোই জানেন, সমবাহু, সমদ্বিবাহু এবং বিষমবাহু ত্রিভুজ। 3টা বাহু সমান হলে সমবাহু, 2টা বাহু সমান সমদ্বিবাহু, এবং 3টা বাহু অসমানের ক্ষেত্রে সেটাকে বলা হয় হলো বিষমবাহু ত্রিভুজ। তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে 3টা কোণই হয় সমান, যেহেতু 3টা বাহুই সমান, এবং আমরা জানি যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি হলো 180 ডিগ্রি। তাহলে 3 দ্বারা আমরা যদি ভাগ করি তাহলে হলো 60 ডিগ্রি, অর্থাৎ প্রত্যেকটা কোণ সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে হবে 60 ডিগ্রি, এবং প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হবে কি সমান। সমদ্বিবাহুর ক্ষেত্রে কি হবে, যে কোনো দুইটা বাহু, এই বাহু এবং এই বাহু দেখতেছি আমরা সমান, এবং বাকি বাহুটা কিন্তু অসমান হবে। বিষমবাহুর ক্ষেত্রে কোনো বাহুই কিন্তু সমান না, এটাই হলো সেটা কি বিষমবাহু ত্রিভুজ। তো ইংলিশগুলো দেখবেন ইকুইলেটারাল, আইসোস্কেলস এবং ইরেগুলার ট্রায়াঙ্গল। তো বাহুভেদে আমরা দেখলাম, এখন কোণ ভেদে ত্রিভুজটা আমরা দেখি। সমকোণী ত্রিভুজ একটা কোণ সমকোণ হতে হবে, এই যে দেখতেছি আমরা, এই যে এখানে 90 ডিগ্রি একটা কোণ আছে, এই জন্য এটা সমকোণী ত্রিভুজ। এখন বাকি দুইটা কি সমকোণ হবে না? বাকি দুইটাও যদি সমকোণ হতো তাহলে কিন্তু এরকম হয়ে যেত, এই যে একটা, দুইটা, তিনটা, তাহলে কিন্তু সেটা একটা চতুর্ভুজ হয়ে যেত। তো বুঝতে হবে যে একটা কোণ সমকোণ হলেই সমকোণী ত্রিভুজ, এবং একটা কোণ স্থূলকোণ হলেই সেটা স্থূলকোণী ত্রিভুজ। তাহলে বাকি দুইটা কোণ কি? বাকি দুইটা কোণ কিন্তু সূক্ষ্মকোণ, ঠিক আছে? এবং সূক্ষ্মকোণীর ক্ষেত্রে কি, তিনটাই সূক্ষ্মকোণ, এই হলো ব্যাপার। এখন সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটা ব্যাপার আছে, যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা বললাম এটা হলো 90 ডিগ্রি বা সমকোণ। তো 90 ডিগ্রি এর বিপরীত যে বাহুটা, সেটাকে বলা হয় হলো অতিভুজ। অতিভুজ এবং 90 ডিগ্রির সাথে যেটা, সেটার এই যে আমরা যদি মনে করেন এখানে একটা এই কোণটাকে ধরি, তাহলে এই কোণের সাপেক্ষে এটা হবে ভূমি, এটা হবে লম্ব, এবং যদি আমরা এই কোণটাকে ধরি তাহলে সেটা হবে এটা ভূমি, এটা লম্ব। অর্থাৎ কোণটা যে বাহুর সাথে রয়েছে সেই বাহুটা হলো ভূমি, এবং কোণের বিপরীত যে বাহুটা সেটাই হলো আমাদের লম্ব। তো ইংলিশটা দেখুন, পারপেন্ডিকুলার বেস, এবং বিপরীত বাহু হলো অতিভুজ, সমকোণের বিপরীত বাহু যেটা বললাম। সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে বলছিলাম যে প্রত্যেকটা কোণই সূক্ষ্মকোণ, অর্থাৎ 90 ডিগ্রি অপেক্ষা ছোট। তো আমরা জানি যে 90 ডিগ্রি এর যে ছোট যেগুলো, সেগুলোই কিন্তু সূক্ষ্মকোণ। 90 ডিগ্রির সমান হলে সেটা হয় সমকোণ, আর 90 ডিগ্রির চেয়ে বেশি হলে সেটা হয় হলো স্থূলকোণ। এবং আরেকটা কি আপনারা জানেন যে 180 ডিগ্রিকে বলা হয় হলো সরল কোণ, এবং 180 ডিগ্রি এর চেয়ে বেশি, 180 ডিগ্রি এর চেয়ে বেশি কিন্তু 360 এর চেয়ে ছোট যদি হয়, তাহলে সেটাকে বলা হয় হলো, সেটাকে বলা হয় কি প্রবৃদ্ধ কোণ। তো স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটা কোণ স্থূলকোণ, অর্থাৎ
কি হবে 90 ডিগ্রি অপেক্ষা বেশি হবে, সেটাকে স্থূলকোণী ত্রিভুজ বলে। তো আপনারা যদি নোট করতে চান, আমি বলবো যে আপনারা খাতা কলম নিয়ে অবশ্যই এই ক্লাসগুলো করার সময় বসবেন, তাহলে কিন্তু আপনি সর্বোচ্চ আউটপুটটা পাবেন একদম। কারণ এই যে অনেক কিছু আছে যেটা কিন্তু আপনার হয়তো জাস্ট ভিডিও দেখলে আমরা যতটুকু বুঝবো, তার চেয়ে কিন্তু আমি যদি খাতায় জিনিসটা লিখে ফেলি, এখানে আপনারা সঙ্গে কিছু দেখতেছেন, এগুলোকে যদি খাতায় লেখেন তাহলে কিন্তু সেটা আপনার দীর্ঘস্থায়ী হবে। আপনি জাস্ট পরবর্তীতে পরীক্ষার আগে বা যে কোনো সময় আপনি যখন রিভিশন দিবেন, খাতাটা পড়লে আপনার কিন্তু নেক্সট টাইম আবার ভিডিওটা প্রথম থেকে রিপিট করে আপনার পুরোটা দেখার কোনো প্রয়োজন হচ্ছে না। সেক্ষেত্রে আপনি খাতাটা দেখলেই আপনি কিন্তু ভালো ওই জিনিসটা আবার বুঝতে পারবেন। এবং সেক্ষেত্রে এবং লেখার চর্চা করে কিন্তু আপনার লেখার স্পিড বাড়বে, লেখা সুন্দর হবে, অনেকগুলো এখানে উপকারিতা রয়েছে। এবং আপনার মনে করেন লেখার পরে আপনি সাথে ভিডিও টাইম স্ট্যাম্পও দিতে পারেন, যে মনে করেন এটা আমি 5 মিনিটে বলতেছি, তো 5 মিনিট টাইমের মধ্যে এটা লেখা হয়েছে। সেক্ষেত্রে আপনার যদি মনে করেন একটা পার্ট মনে হচ্ছে যে এটা আমি আরেকবার বুঝবো, সেক্ষেত্রে আপনি জাস্ট ভিডিওর মধ্যে 5 মিনিটে আসে সেটা প্লে করলেই কিন্তু খুব সহজে বুঝতে পারবেন। এবং আরেকটা ব্যাপার হলো যে ভিডিওর স্পিডের ক্ষেত্রে আপনার কোনো ক্ষেত্রে মনে হতে পারে আপনার হাতে টাইম কম, আপনাকে কুইকলি দেখতে হবে। সেক্ষেত্রে আমরা কিন্তু 1.5x স্পিডে, 1.25x স্পিডে, 1.75x স্পিডে, ইভেন আমরা কিন্তু 2x স্পিডেও দেখতে পারি। নর্মালি কিন্তু আমি 1.25 বা 1.5 স্পিডেই নর্মালি ভিডিও দেখি, বিকজ একটা লম্বা ভিডিও আমি যদি 2 ঘন্টার হয়, সেটাকে আমি কিন্তু 1.25 বা 1.5 স্পিডে আমি কিন্তু 1.5 ঘন্টার মধ্যে শেষ করে ফেলতে পারবো। এবং এভাবে দেখতে দেখতে এমন হতে পারে যে কোনো একটা জায়গায় হঠাৎ করে আপনার কাছে মনে হচ্ছে এখানে একটু স্পিড বেশি বা এই জায়গাটা আমি ভালো মতো বুঝতেছি না, সেই ক্ষেত্রেও আপনার কিন্তু অপশন রয়েছে 0.75x, 0.5x বেশি স্লো হয়ে যায়, বাট 0.75x কিন্তু স্ট্যান্ডার্ড, আপনি দেখে বুঝতে পারবেন। তো এইভাবে বিভিন্ন আমাদের টেকনোলজি আমাদের হাতে আছে, সেটাকে আমরা আমাদের ভালো ওয়েতে যদি কাজে লাগাই, সেক্ষেত্রে কিন্তু আমরা এটা নিয়ে আমরা পড়াশোনাটাকে আরও ইজি করতে পারবো। তো ম্যাথ জিনিসটা একটা ট্রিক্সের উপর ভিত্তি করে, যত আপনি ট্রিক্স ফলো করবেন ততই কিন্তু আপনি ম্যাথমেটিক্সে ভালো করতে পারবেন। তো যাই হোক, এখন আমরা ত্রিভুজের ভূমি এবং উচ্চতা যদি দেওয়া থাকে, তা সেই ক্ষেত্রে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে বের করবো সেটা একটু দেখবো। আপনারা যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে আছে 9-10-এর, তাদের ক্ষেত্রে এই চ্যাপ্টারটা খুবই সোজা, বিকজ এই যে বিভিন্ন ক্ষেত্রফল বের করা, আয়তন বের করা, এগুলো কিন্তু আপনারা পড়ে এসেছেন। এবং সায়েন্স ব্যাকগ্রাউন্ড ছাড়াও সবাই কিন্তু জেনারেল ম্যাথ আপনারা পড়ে এসেছেন, তাই না? যারা জেনারেল লাইন থেকে এসেছেন তারা, তো তাদের কিন্তু জেনারেল ম্যাথের মধ্যে কিন্তু এই জিনিসগুলো সবগুলোই রয়েছে। এই ফার্স্ট চ্যাপ্টারটা মোটামুটি সেই চ্যাপ্টারেরই একটা রিপিট, মানে ওখানকার যে ট্রায়াঙ্গুলার পার্টগুলো রয়েছে সেখানকার একটা রিপিট, আর কিছুই না আর কি। তো যাই হোক, একটু হয়তো ডিটেলস আছে। এখন আমরা উচ্চতা এবং ভূমি দেওয়া থাকলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে আমরা দেখতেছি যে এই যে বিসি যেটা, এটাকে আমরা ধরলাম হলো সেই ভূমি এ একক দ্বারা ধরলাম, এবং উচ্চতা এই যে এডি, এটাকে আমরা এইচ ধরলাম, এবং আমাদের ত্রিভুজ হলো এইটা। তো এটা হলো আমাদের ত্রিভুজ। তাহলে এখন আমরা এইভাবে একটা আয়তক্ষেত্র অঙ্কন করলাম, এটা সমান সমান ধরে টরে। তো যাই হোক, এখানে আর কি কি করছে, এই যে ক্ষেত্রফলটা হবে এই আয়তক্ষেত্রের অর্ধেক, আপনারা দেখে বুঝতেই পারতেছেন। তো আমাদের এগুলো তেমন একটা কনসার্ন না, বিকজ আমাদের হলো এই ধরনের কি বলে সূত্রের যে প্রমাণগুলো, সেগুলো আমি এখন পর্যন্ত আপনাদের খুব একটা আসতে দেখিনি, বিশেষ করে এই চ্যাপ্টার থেকে। তো এই জন্য এগুলো আমরা জাস্ট বই থেকে জিনিসটা একটু তুলে দিয়েছি, বিকজ আপনাদের যেন সূত্রের ব্যাকগ্রাউন্ডটা মোটামুটি একটু জানা থাকে যে কিভাবে হয়েছে, বা আপনাদের যদি কখনো প্রুফ করতে বলে সেক্ষেত্রে যেন আপনারা প্রুফ করতে পারেন। তো সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, যাদের হলো একটু জানার ইচ্ছা আছে তাদের জন্য কিন্তু আমি এই জিনিসটা নিয়ে এসেছি মূলত। তো আপনারা জাস্ট ভিডিওটা পজ করে ফেলবেন, পজ করে আপনারা ভিডিওটা দেখে ফেলবেন, এখানে কি কি লেখা আছে, বা খাতায় নোট করে ফেলবেন। আপনাদের বইয়েও কিন্তু জিনিসগুলো রয়েছে, সেখান থেকে একটু জিনিসটা দেখে নেবেন। আমি আর এই যে ডিটেইলসে আর যাচ্ছি না, আমার মেইন যে জিনিসটা দরকার সেখানে আমি যাচ্ছি। সেটা হলো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা আমার দরকার, সেটা হলো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। অর্থাৎ ভূমি এবং উচ্চতা দেওয়া থাকলে আমি ত্রিভুজের ক্ষেত্রফল বের করবো কি, ভূমি এবং উচ্চতাকে গুণ করব এবং তার সাথে হাফ গুণ করব, অথবা 2 দ্বারা ভাগ করব। এটাই হলো আমার সেই সূত্রটা। এবং এগুলো জাস্ট হলো সূত্রের ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন কেন দেওয়া হচ্ছে বলুন তো, বিকজ এইভাবে ব্যাকগ্রাউন্ডটা আপনি যদি জেনে রাখেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু জিনিসটা আপনার ভালো মতো মনে থাকবে। যেমন ধরেন যে আপনি পড়তেছেন যে বাইতুল মোকাররম মসজিদটা কোথায়, ঢাকাতে। বাংলাদেশের জাতীয় মসজিদ কোনটা, বাইতুল মোকাররম, সেটা আছে ঢাকাতে। এইভাবে পড়ে আপনার যেরকম মনে থাকবে, তার চেয়ে আপনি যদি কোনোদিন ঢাকা শহরে নিজে এসে আপনি যদি বাইতুল মোকাররম মসজিদটা দেখে যান, তাহলে সেইটা কিন্তু আপনার স্মৃতিতে দীর্ঘস্থায়ী থাকবে। আপনার সেটা কিন্তু সেই ক্ষেত্রে পড়াও লাগবে না, জাস্ট আপনার কি হবে, আপনি এমনি অটোমেটিক আপনার মাথায় চলে আসবে, হ্যাঁ এই মসজিদটা আমি দেখছি এরকম। সেটা যে কোনো বইয়ের ক্ষেত্রেও কিন্তু সিমিলার। সেই রকম আপনি যদি ব্যাকগ্রাউন্ডটা এখানে একটু দেখে রাখেন এবং সাথে ছবি টবিটা এটা আপনার মাথায় দেখবেন গেঁথে থাকবে, এবং পরবর্তীতে আপনার যখন সূত্রটার কথা আপনাকে বলা হবে, তখন কিন্তু আপনি খুব সুন্দর মতোই বলতে পারবেন, ও এটা সূত্র তো ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এই জন্যই মূলত এই ব্যাকগ্রাউন্ড ইনফরমেশনগুলো অ্যাড করা। তো আর কিছুই না, এগুলো আসলে কিন্তু আপনাদের পরীক্ষায় যেটা আসে না এই জন্য। এবং আরেকটা জিনিস আপনারা খেয়াল করবেন যে মাঝে মাঝে আমরা কিন্তু এই যে ব্লু কালার ইউজ করছি, ব্লু কালার দ্বারা আমরা কিন্তু হাইলাইট বুঝাচ্ছি,
অর্থাৎ এই পার্টগুলো বেশি ইম্পর্টেন্ট। আপনি খাতায় যদি শর্টকাটে নোট করেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই এই ব্লু কালারের লেখাগুলো লিখে ফেলবেন। তো আশা করব আপনারা সবাই খাতা নিয়েই রয়েছেন। তো এখন আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়টা একটু দেখব। সমকোণী ত্রিভুজ তো একটু আগে আমরা বলেছি যে আমরা যদি এইখানে একটা বাহু কোণ ধরি তাহলে সেক্ষেত্রে এটা হবে ভূমি এবং বিপরীতে হবে লম্ব, এবং 90 ডিগ্রির বিপরীত যেটা সেটা হবে হলো অতিভুজ। তো এই ক্ষেত্রে সমকোণ সংলগ্ন বাহুদের একটা ভূমি এবং অপরটি লম্ব বা উচ্চতা, এটা আসলে কোণের উপর ডিপেন্ড করে। আমি যদি কোণটা এই পাশে ধরতাম তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা ভূমি এবং এটা লম্ব হতো, অর্থাৎ কোণের সাথে যেটা আছে, আমি 90 ডিগ্রি বাদ দিয়ে বাকি যে দুইটা কোণ সেই কোণের কথা বলতেছি, কোণের সাথে যেটা আছে সেটা থাকে ভূমি এবং বিপরীত থাকে হলো লম্ব, আর 90 ডিগ্রির বিপরীত যেটা সেটা তো হলো অতিভুজ। তো যাই হোক, এখন এখানে আমরা দেখতেছি যে এই যে এটা কেন সমকোণী ত্রিভুজ, বিকজ এখানে একটা 90 ডিগ্রি রয়েছে এবং এই সি কোণটা হলো সেই 90 ডিগ্রি। তো এই ক্ষেত্রে তাহলে লম্ব এবং উচ্চতা সবগুলো এখানে লেখা রয়েছে, এটা আপনারা দেখতেই পাচ্ছেন যে এই বিসি হলো ভূমি, এসি হলো লম্ব। তো এরপরে তাহলে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল একটু আগে সূত্র ডিরাইভ করছি যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো জাস্ট হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতার মধ্যে আমরা এখানে ভূমি এ এবং উচ্চতা বি, উচ্চতা বা লম্ব সেম জিনিস আর কি, লিখে ফেললাম। তো লিখে ফেলার পরে আমরা দেখতেছি তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটাও কিন্তু সেটা হাফ ইন্টু ভূমি ইন্টু লম্ব বর্গ একক। তো আপনাদের জন্য আমি জিনিসটা মুছে দিলাম, আপনারা যদি নোট করতে চান আমি মাঝে মাঝে দেখবো এইভাবে মুছে ফেলবো পুরোটাই, যেন আপনারা স্লাইডটা ক্লিয়ার পেতে পারেন। এই মুহূর্তটাতে আপনারা কি করতে পারেন, আপনাদের যেহেতু এটা রেকর্ডেড ভিডিও, এটা একটা হিউজ সুবিধা, আপনি জাস্ট পজ করে ফেললে তারপরে কিন্তু আপনি লেখাটা লিখে ফেলতে পারেন। আমি যখন লং কোনো ক্লাস করি আমি নিজেও কিন্তু এই টেকনিক্সটা ফলো করি, যে স্পিডে আমি 1.5x স্পিডে বা 1.25x স্পিডে আমি ভিডিওটা দেখতে থাকি, দেখার পরে তাহলে সেক্ষেত্রে কি হবে, এবং কথার স্পিডটা অবশ্যই লেখার চেয়ে বেশি হয়। তো আমার লেখা পুরোটা কমপ্লিট না হতেই তার স্লাইড পড়া শেষ হয়ে যায়, সেক্ষেত্রে আমি ভিডিওটা কিছুক্ষণ পজ করে রেখে আমি সেইখান থেকে সেই স্লাইড থেকে নেসেসারি ইনফরমেশনগুলো নিয়ে নিচ্ছি। তো এবং আরেকটা ক্ষেত্রে আমি এখানে যেহেতু জিনিসটা মুছে দিচ্ছি, আপনি এখানে ক্লিয়ার স্লাইডটা পাচ্ছেন, দেখে দেখে জাস্ট ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো আপনি সুন্দরভাবে লিখে ফেলতে পারবেন। তো যাই হোক, আমরা পরবর্তীতে যাচ্ছি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ, অর্থাৎ এখানে লম্ব এবং ভূমি এই দুইটাই কি হবে, সমান হবে। যদি এরকম হয় সেক্ষেত্রে কি হবে, দেখুন এই যে দুইটাই কিন্তু আমরা এ ধরে নিচ্ছি, দুইটাকেই আমরা এ ধরছি, দুইটাই সমান এবং অবশ্যই একটা 90 ডিগ্রি থাকা লাগবে, যেহেতু এটা কি, এটা একটা সমকোণী ত্রিভুজ। তো সেই ক্ষেত্রে দেখুন হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এখন ভূমি এবং উচ্চতা দুইটাই যেহেতু সেম, তাহলে কি হচ্ছে দেখুন, আমরা জাস্ট ভ্যালুগুলো বসাইলাম, হাফ এ স্কোয়ার বর্গ একক হয়ে গেল। তো অর্থাৎ সমকোণী ত্রিভুজ যেটা যদি সমদ্বিবাহু হয় তাহলে সেক্ষেত্রে হাফ ইন্টু যে অতিভুজ বাদ দিয়ে যে বাকি দুইটা বাহু আছে সেই দুইটা বাহুর গুণফল আর কি, তাহলে কিন্তু আমরা সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবো। মূলত এটার চেয়ে বেশি ইম্পর্টেন্ট আপনার আগের সূত্রটা যদি মনে থাকে আপনার, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তা সেই সূত্রটা দিয়ে কিন্তু আপনি যে কোনো ম্যাথ করতে পারবেন, এটা আর কি সেভাবে আপনার মনে না রাখলেও চলবে, তাই না? কারণ ওখান থেকেই কিন্তু এই সূত্রটা মূলত আসছে। তো এরপরেও যেহেতু এটা একটা শর্টকাট মেথডের জন্য আমরা এখানে দিয়ে দিয়েছি, তা আশা করি আপনারা জিনিসটা বুঝতে পারবেন। আপনাদের জন্য আমি আরেকবার মুছে দিলাম, দেখুন যদি কেউ লিখতে চান তাহলে পজ করে নিয়ে লিখতে পারেন। আমরা তাহলে এখন পরবর্তী স্লাইডে চলে যাই। পরবর্তীতে আমরা 1.1-এ আমরা চলে এসেছি, অর্থাৎ সমবাহু সমদ্বিবাহু এবং বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বা এরিয়া নিয়ে আমরা কিন্তু কাজ করব। এতক্ষণ কিন্তু আমরা সমকোণী ত্রিভুজ নিয়ে করেছি, দেখুন ত্রিভুজের মধ্যে সমকোণীটা, এখন সমবাহু সমদ্বিবাহু বিষমবাহু এই ত্রিভুজগুলো আমরা দেখব। তো প্রথমে সমবাহু ত্রিভুজ আমরা নেই, যদিও এটা সমবাহু ত্রিভুজ মনে হচ্ছে না, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে তিনটা বাহু সমান হতো, বাট এটা সমদ্বিবাহু টাইপের লাগতেছে। তো যাই হোক, আমরা ধরে নিলাম যে এটাই সমবাহু, বা একটু মনে করেন যে এটা এই পর্যন্ত আছে, এই পার্টটুকু আমরা বাদ দিয়ে দিলাম। তো এরকম মনে করেন এখন ধরতে পারবেন যে এটা একটা সমবাহু ত্রিভুজ। তো এই ক্ষেত্রে দেখুন প্রতিবাহু দৈর্ঘ্য এ একক, যেহেতু এটা সমবাহু, তিনটা বাহু সমান এবং সেটাকে আমরা এ একক ধরে নিলাম। তো এরপরে আমরা লম্ব টানছি, তারপরে আমরা পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করছি। পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আপনারা জানেন যে এখানে লম্ব যেহেতু হয়েছে, এটা একটা সমকোণী ত্রিভুজ হয়েছে, এ পাশে একটা সমকোণী হয়েছে। তো সমকোণ হলে আপনারা জানেন যে অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার হয় আর কি, সেটাই এখানে দেওয়া হয়েছে। তো বরাবরের মতো আমি থিওরিগুলো নিয়ে আর বেশি আলোচনা করতেছি না, জাস্ট ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন কিভাবে ছবিটা আপনারা মনে রাখতে পারেন, সেই ক্ষেত্রে আপনারা কিন্তু ডাইরেক্ট মনে থাকবে যে সূত্রটা। তো এখানে আমাদের সূত্র দরকার কি, সমবাহু ত্রিভুজের উচ্চতা হলো h=√3/2 a একক। এটা হলো আমাদের কি, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে উচ্চতা। তার সমবাহু ত্রিভুজ আপনাকে মনে করেন এরকম একটা দিয়ে যদি আমি বলি যে এটার উচ্চতা অর্থাৎ এটার ভ্যালু কত, আপনি তখন কিন্তু কি করতে পারেন, পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করতে পারেন। সেই ক্ষেত্রে এটা হলো এ, এটা হলো এ, তার মানে এটা কি হবে, এটা হবে a/2, এটা হবে a/2, তাই না? পুরোটা যেহেতু এ, যেহেতু এটার মিডল পয়েন্টে আছে। তো সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, এই যে এ স্কয়ার, এই পাশে এ স্কয়ার আছে, আবার এই পাশে আছে হলো এই বাহুটা আমার বের করতে হবে, আর এটা কত, এটা হলো a/2 হোল স্কয়ার। তো a স্কয়ার মাইনাস a/2 হোল স্কয়ার সমান হলে এটা যেটা আসবে সেটা আজকে আসবে। তো যাই হোক, এতটা আমাদের পিথাগোরাসের অ্যাপ্লাই করার চেয়ে আমি যদি এই সূত্রটা ডিরেক্ট মনে রাখতে পারি, তাহলে আমি জাস্ট a × √3/2 অর্থাৎ বাহুর যে দৈর্ঘ্যটা দেওয়া আছে সেটাকে √3/2
√3/2 দ্বারা গুণ করে ফেললেই আমি কিন্তু উচ্চতাটা পেয়ে যাব। তো ভেরি ইজি হয়ে গেল। এবং সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ক্ষেত্রে কি হবে, √3/4a² হবে। তো দেখুন দুইটার মধ্যে পার্থক্য, যখন উচ্চতা হবে তখন √3/2a এবং ক্ষেত্রফল হলে √3/4a²। তো আমি আরেকবার মুছে দিলাম। দেখুন যদি আপনারা লিখতে চান তাহলে লিখে ফেলেন জিনিসটা, অবশ্যই হ্যাঁ লিখতে চান না কেন অবশ্যই লিখবেন, খাতা কলম নিয়ে বসবেন। অন্যান্য ক্লাসের কথা আমি জানি না, বাট ম্যাথমেটিক্সের ক্ষেত্রে অবশ্যই আপনাকে খাতা কলম নিয়ে বসতে হবে যদি আপনি এখান থেকে বেস্ট আপনি নলেজটা গেইন করতে চান। সেক্ষেত্রে খাতা কলম না নিয়ে বসলে সেক্ষেত্রে কিন্তু আপনার ফুল নলেজটা দেখা যাবে যে গেইন হচ্ছে না, কিছুদিন পর হয়তো ভিডিও কি বলা হয়েছে ভুলে গেছেন, এরকম হতে পারে। এই জন্যই কিন্তু আমরা ক্লাসে কি করি, শুধু টিচারদের লেকচার শুনি না, লেকচার শোনার সময় আমরা খাতা নিয়ে যাই, কিছু কিন্তু নোটও করি। এটা কারণ কি, কারণ হলো আমরা ওই নোটটা বাসায় বসে সেদিনই যদি পড়ি তাহলে আমাদের জিনিসটা কিন্তু মনে থাকবে যে হ্যাঁ টিচার এটা বলছিল পড়ে, সেই ক্ষেত্রে। আর যদি নোট না করেন তাহলে কিন্তু আপনি 2 দিন পরে যে কি আছে টিচার কি বলছিল সেটা ভুলে যাবেন। এবং আরেকটা প্র্যাকটিস হলো ক্লাসে আপনারা এই কাজটা করবেন যে আজকের দিনের পড়া দিনে শেষ করবেন। যেমন আজকে এই ভিডিওটা দেখতেছেন, সাথে কিছু নোট করতেছেন, আজকের মধ্যে আজকে রাতে বা অন্য কোনো সন্ধ্যার সময় আপনি এই চ্যাপ্টারটা একবার নিজে রিডিং করবেন, বইটা পড়বেন, বইয়ের অবশ্যই থিওরিটিক্যাল পার্টগুলো পড়বেন, শুধুমাত্র ম্যাথ করবেন না, এইভাবে পড়বেন। আজকের পড়া আজকে পড়লে আপনার জন্য সবচেয়ে ভালো বোঝাটা সুবিধা হবে। 2 দিন পরে পড়লে আপনি কিন্তু আসলে ভুলে যাবেন যে আসলে কি পড়ানো হয়েছিল সেটা। তো এইভাবে যদি পড়াশোনা করেন সেক্ষেত্রে আশা করা যায় যে আপনি ভালো করতে পারবেন। তো নেক্সট আমরা এখন সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় এটা দেখি। সমদ্বিবাহু, এখন এটা দেখতে সমদ্বিবাহু ত্রিভুজের মতো হয়েছে, যেখানে দেখুন এই দুইটা বাহুর দৈর্ঘ্য a এবং বাকি বাহুটার দৈর্ঘ্য আমরা, যেটা অসমবাহু সেটার দৈর্ঘ্য আমরা c ধরে নিলাম। তো ধরলে এখন দেখুন এই যে এখানে কথাটা কিন্তু লেখা আছে, লিখলে এখন আমরা লম্ব টানছি, পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করছি, যাই হোক করছি। আমাদের কি দরকার, আমাদের দরকার হলো যে এই যে এইটা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল মানে c/4 × √4a² - c², যেখানে a হলো কি, a হলো এই যে সমান যে বাহুটা সেটা, আর c হলো কি, c হলো যে অসমান যে বাহুটা আছে সেটা। তো এই ভ্যালুর, এই সূত্রের মধ্যে আপনি যদি a এবং c অর্থাৎ সমান বাহু এবং অসম বাহুর যদি আপনার ভ্যালু দেওয়া থাকে, যদি আপনি বসায় ফেলেন, বসালেই কিন্তু আপনি খুব ইজিলি ক্যালকুলেটর চাপার মাধ্যমে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে যাচ্ছেন। তো যাই হোক, এখন তাহলে এখানে দেখুন a হলো সমান বাহুর দৈর্ঘ্য এবং c হলো অসমান বাহুর দৈর্ঘ্য। তো এটা যদি হয়ে থাকে তো এখানে আশা করি আর মোছা লাগবে না, তারপরেও আমি একবার মুছে দিলাম। তো এখন মুছে দেওয়ার পরে আপনারা দেখে নিন, দেখে পরে এখন আমরা পরবর্তীতে যাই হলো বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে। বিষমবাহু মানে বুঝতেই পারতেছেন এখানে তিনটা বাহুই কিন্তু আলাদা আলাদা। তো এখানে আমরা ধরে নিলাম যে a, b এবং c ত্রিভুজের বাহুর নাম দেওয়ার সময় একটা জিনিস খেয়াল করবেন যে বড় হাতের এর কোণের বিপরীত বাহুটার নাম যেটা সেটা ছোট হাতের এ দ্বারা দিবেন, বড় হাতের বি কোণ যেটা সেটার বিপরীত বাহু বি ছোট হাতের বি দ্বারা, এবং বড় হাতের সি কোণ যেটা সেটার বিপরীত বাহু আপনার ছোট হাতের সি দ্বারা দিবেন। তো বাহুর নাম সবসময় ছোট হাতের এবং কোণের নাম বড় হাতের নাম দিয়ে দিবেন, এবং বিপরীতটার ক্ষেত্রে দেখুন বিপরীতের ক্ষেত্রে বিপরীতে কিন্তু নাম দিবেন। এটা কিন্তু স্ট্যান্ডার্ড সিস্টেম, এই সিস্টেমে ফলো করলে আপনি কিন্তু বইয়ের সঙ্গে বা অন্যান্য যে কোনো স্ট্যান্ডার্ড জিনিসের সঙ্গে কিন্তু মিলাইতে পারবেন নামটা আর কি। তো এটা বাট অন্যভাবে যে কোনোভাবে আপনার ইচ্ছা মতো আপনি নাম দিতে পারেন, বাট এটা একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট, এর জন্য আপনাদের আমি শিখিয়ে দিলাম জিনিসটা। তো যাই হোক, এখন এই ক্ষেত্রে আমরা কি করলাম, লম্ব আঁকলাম, আবার একই কাজ করলাম টরলাম, যাই হোক ওটা আমাদের দেখার বিষয় না, আমরা জাস্ট এটা একটু সূত্রের ব্যাকগ্রাউন্ডটা দেখার জন্য আনলাম। আমাদের মূলত যেটা দরকার সেটা হলো এইখানে আসে যে √s × s - a × s - b × s - c বর্গ একক। এখন কথা হলো এস জিনিসটা কি, এস জিনিসটা হলো হাফ ইন্টু পরিসীমা, অর্থাৎ পরিসীমার অর্ধেক। তো পরিসীমা জিনিসটা কি, পরিসীমা মানে আমরা জানি এখানে তিনটা বাহু আছে, তো এই যে এ বি সি, পরিসীমা মানে আমরা জানি এই সাইড বরাবর যে দৈর্ঘ্যটা, টোটাল দৈর্ঘ্যটা অর্থাৎ a + b + c, a + b + c, এটা হলো পরিসীমা। এবং এইটাকে যদি আমি অর্ধেক করি a + b + c/2, সেটা কিন্তু আমার এস অর্থাৎ অর্ধ পরিসীমা হবে। তো এইটাই হলো এটা এস এর ভ্যালু আমি তাহলে পাচ্ছি, যদি আমার তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে সেখান থেকে আমি ফার্স্টে এস এর ভ্যালুটা বের করব। এস এর ভ্যালু বের করে প্রত্যেকটাতে এস থেকে প্রত্যেকবার এ বি এবং সি বাহুটাকে আমরা মাইনাস করব, করার পরে আমরা চারটাকে গুণ করে ফেলবো এবং √ওভার করব। অবশ্যই পজিটিভ মান নিব, বিকজ ক্ষেত্রফল কি হয়, অলওয়েজ পজিটিভ হয়। তো পজিটিভ এবং নেগেটিভের মধ্যে পজিটিভ ভ্যালুটা আমরা গ্রহণ করব। এভাবে আমরা কিন্তু বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করে ফেলতে পারবো। তো এখন দেখি আমরা, যদি ত্রিভুজের দুইটা বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকে তাহলে সেই ক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে। তো এখানে দেখুন, এখানে আমরা তাহলে তিনটা বাহুর দৈর্ঘ্য সবকিছু নামটা নিলাম, নেওয়ার পরে আমরা দেখি আমাদের মূলত দরকার হলো এইখানে এই যে এইটা যে হাফ AB sin θ, অর্থাৎ এই যে এ বাহু এইটা এবং বি বাহু এইটা,
এই যে এই বাহুটা এবং এদের মধ্যকার যে কোণটা সেটা যদি সি কোণ হয়, সি কোণ নিতে হবে, তাই না? তো যদি এটা হয় সেইটা মানে দুইটা বাহু এবং একটা কোণ আপনাকে দেওয়া আছে এবং কোণটা অন্তর্ভুক্ত কোণ হওয়া লাগবে, এদিক ওদিক কিন্তু হলে হবে না। অর্থাৎ দুই বাহুটা যে মধ্যে যে কোণটা উৎপন্ন হয়েছে সেই কোণটা দেওয়া থাকা লাগবে। যদি তা হয় তাহলে জাস্ট বাহু দুইটা গুণ করবেন এবং তার সাথে এই অন্তর্ভুক্ত কোণ যেটা সেটার সাইন নিয়ে গুণ করে দিবেন এবং সাথে হাফ গুণ করে দিবেন, অর্থাৎ 2 দ্বারা ভাগ করবেন, তাহলে কিন্তু আপনি ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে যাবেন। সিমিলারলি দেখুন, যদি আমার বিসি দেয়া থাকে, অর্থাৎ এই যে বি এইটা এবং সি এইটা, এই দুইটা দেয়া থাকে এবং এই কোণ দেয়া থাকে, এই কোণটার মান হলো এ, তাহলে আমরা কি হবে হাফ বিসি সাইন এ। এবং যদি সি আর এ এই দুইটা দেয়া থাকে এবং এর মাঝখানের কোণ বি দেয়া থাকে, তাহলে হবে কি হাফ সি এ সাইন বি। তো এভাবে কিন্তু খুব ইজিলি দুইটা বাহু এবং একটা কোণ দেয়া থাকলে আমরা ইজিলি জিনিসটির সূত্রটা ডেভেলপ করে আমরা কিন্তু ম্যাথমেটিক্স করে ফেলতে পারি। তো এখন যদি তিনটা বাহুর দৈর্ঘ্য এবং তাদের অন্তবৃত্তের ব্যাস জানা থাকে, তাহলে কি করব? অন্তবৃত্ত কোনটা? অন্তবৃত্ত হলো যে ত্রিভুজের তিনটা বাহুকে যে কোনো একটা করে পয়েন্ট ঘেঁষে যেটা যাবে, অর্থাৎ ত্রিভুজের মধ্যে যে বৃত্তটা আছে সেটাকে কিন্তু বলা হচ্ছে অন্তবৃত্ত। আর যদি বাহিরের পয়েন্টগুলো শীর্ষবিন্দু স্পর্শ করে যেত তাহলে সেটাকে কিন্তু বলা হতো বহির্বৃত্ত। যাই হোক, আমরা অন্তবৃত্ত নিয়ে আলোচনা করতেছি এবং অন্তবৃত্তের ব্যাসার্ধ আর, অর্থাৎ এই যে এটা বা এটা বা এটা, এই তিনটাই কিন্তু ব্যাসার্ধ। আপনারা জানেন যে ব্যাসার্ধ সবসময় সেম হয়, আর হয়, যেটা আর দ্বারা আমরা প্রকাশ করি বৃত্তের ক্ষেত্রে। তো বৃত্তের ব্যাসার্ধ হলো কি কেন্দ্র এবং পরিধির যে কোনো বিন্দুর সংযোজক রেখা। তো যাই হোক, এক্ষেত্রে আমরা দেখুন অন্তবৃত্ত ডিইএফ, বৃত্তের নাম সবসময় তিনটা পয়েন্ট দিয়ে রিপ্রেজেন্ট করতে হয়, ডিএফ, যেরকম ত্রিভুজের ক্ষেত্র তিনটা পয়েন্ট দিয়ে রিপ্রেজেন্ট করতে হয় এবিসি। তো যাই হোক, এখন কেন্দ্র এবং ব্যাসার্ধ আমরা সবকিছু এখানে ধরে নিলাম, তারপরে আমাদের এগুলো দেখার তেমন কোনো বিষয় না। আমাদের প্রয়োজন হলো এইখানে r/2 ইন্টু a প্লাস b প্লাস c, অর্থাৎ তিনটা বাহুর দৈর্ঘ্যের যোগফলের সাথে আমরা কি করব, এই ব্যাসার্ধের অর্ধেক যেটা সেটা দিয়ে গুণ করব, তাহলে কিন্তু আমি ত্রিভুজের ক্ষেত্রফলটা পেয়ে যাব। তো এই যে দেখুন ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে যদি আমার তিনটা বাহুর দৈর্ঘ্য এবং অন্তবৃত্তের ব্যাসার্ধ জানা থাকে, সেক্ষেত্রে অন্তবৃত্তের ব্যাসার্ধটাকে আমি 2 ভাগ করব এবং তিনটা বাহুর দৈর্ঘ্য গুণ করব এবং তিনটা বাহুর দৈর্ঘ্য যোগ করে সেই 2 ভাগের সাথে গুণ করলে যেটা পাবো সেটাই আমার সেটাই আমার ত্রিভুজের ক্ষেত্রফল বের হয়ে যাবে। তো এইভাবে আর কি ত্রিভুজের ক্ষেত্রফল আমরা বের করতে পারবো। দেখুন এখানে সুন্দরভাবে বলা আছে যে বৃত্তের ব্যাসার্ধ হবে আর এবং এবিসি হলো বাহুটির দৈর্ঘ্য এবং ক্ষেত্রফলটা এখানে তাহলে হচ্ছে হাফ ইন্টু পরিসীমা ইন্টু অন্তবৃত্তের ব্যাসার্ধ। কারণ এ প্লাস বি প্লাস সি যেটা, সেটা তো আমরা জানি যে পরিসীমা বা তিন বাহুর যোগফলটাই তো পরিসীমা। তো এই জন্য পরিসীমা ইন্টু অন্তবৃত্তের ব্যাসার্ধ দ্বারাও আমরা কিন্তু জিনিসটা রিপ্রেজেন্ট করতে পারি। তো r/2 ইন্টু এ প্লাস বি প্লাস সি এভাবে মনে রাখতে পারেন, অথবা মনে রাখতে পারেন যে হাফ ইন্টু পরিসীমা ইন্টু অন্তবৃত্তের ব্যাসার্ধ, সিমিলার ব্যাপার আর কি। তো ঠিক আছে, তো সবগুলো যদি আপনার জানা থাকে তাহলে এখন সূত্রটা আপনার জাস্ট লিখে ফেলেন খাতায়, তাহলে কিন্তু এটা দ্বারা যদি কোনো ধরনের অঙ্ক আসে সেটা আপনারা করে ফেলতে পারবেন। তো যাই হোক, এখন যদি ব্যাসার্ধ, যদি পরিবৃত্তের ব্যাসার্ধ যদি আর হয়, অর্থাৎ পরিবৃত্ত মানে হলো এই যে তিনটা বাহু যদি আপনার শীর্ষবিন্দু স্পর্শ করে যায় আর কি, বহির যে বৃত্তটা সেটা কিন্তু পরিবৃত্ত বলে। তো পরিবৃত্তের ব্যাসার্ধ যদি আর হয়, অর্থাৎ এই পুরোটা যদি এখানে আর হয়, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, ক্ষেত্রফল এবিসি বাই 4r বর্গ একক, অর্থাৎ তিনটা বাহুর গুণফল এবং নিচে 4 ইন্টু এই যে পরিবৃত্তের যে ব্যাসার্ধটা সেটা। তো পরিবৃত্তের ক্ষেত্রে আমরা বড় হাতের আর ইউজ করলাম, কারণ হলো পরিবৃত্তের ব্যাসার্ধ অবশ্যই বড় হবে, কারণ পরিবৃত্ত জিনিসটা বড় এবং অন্তবৃত্ত ছোট বা অন্তবৃত্তের ব্যাসার্ধ ছোট, এই জন্য ছোট আর আমরা ইউজ করলাম। তো যাই হোক, এখানে আপনারা এইভাবে নোটেশনগুলো মনে রাখলেন। এখান থেকে কিন্তু আমরা তাহলে দুইটা সূত্র পেয়ে গেলাম, একটা হলো পরিবৃত্তের ব্যাসার্ধ দেওয়া থাকলে কি হবে, আর একটা হলো অন্তবৃত্তের ব্যাসার্ধ দেওয়া থাকলে কি হবে, এবং সাথে অবশ্যই আমার তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকা লাগবে। তো যাই হোক, এখন আমরা তাহলে কি করব, আমরা এখন তাহলে এখানে দেখতেছি যে পরিবৃত্তের ব্যাসার্ধ জানা থাকলে কি হবে। আচ্ছা যাই হোক, আমরা এখানে আরেকটা জিনিস পাচ্ছি যে বৃত্তের একই চাপের ওপর দণ্ডায়মান সকল পরিশিষ্ট কোণ সমান। অর্থাৎ এই যে মনে করেন যে একটা চাপ, বৃত্তের চাপ কোণটা বৃত্তের যে কোনো পরিধির উপর যে কোনো দুইটা বিন্দু নিয়ে এরকম একটা যদি আমরা এঁকে ফেলি, তাহলে সেটা তো এই চাপের উপরে এখানে একটা যদি আমি কোণ আঁকি, এই কোণটা, বা আমি এখানে একটা কোণ আঁকি, এই কোণ, বা এখানে একটা কোণ আঁকি, এই কোণ, যে কোনো কোণই হোক, যদি আমি চাপের দুইটা প্রান্ত ধরে আমি যদি কোণ আঁকি, সবগুলো কোণের কিন্তু ভ্যালুটা কি হবে, সমান হবে। যদিও এখানে দেখে আপনাদের একটু এটা কনফিউজিং মনে হচ্ছে, বাট আপনি যদি চাঁদা দিয়ে এঁকে মাপেন, তাহলে কিন্তু সব ক্ষেত্রেই কিন্তু সবগুলো কোণের মান আপনারা সেম পাবেন, সেটা এরকম হোক এরকম হোক, যে কোনো দিক দিয়ে হোক না কেন সেটা। এবং হ্যাঁ, সেটা কিন্তু এই যে বৃত্তকে টাচ করতে হবে আর কি, ঠিক আছে, বৃত্তের পরিধিকে টাচ করতে হবে। তো এই ক্ষেত্রে দেখুন, এইখান থেকে আমরা কিন্তু এই সূত্রটা অ্যাপ্লাইয়ের মাধ্যমে আমরা কিন্তু এইখানে যে ফর্মুলাটা আমরা বের করব সেটা কিন্তু আমরা বের করতেছি এখানে এই সূত্রটা অ্যাপ্লাইয়ের মাধ্যমে। তো যাই হোক, আমাদের দরকার হলো এখানে ত্রিভুজ এবিসি বাই 4r বর্গ একক, যে একটু আগে আমি সূত্রটা বললাম, সেই সূত্রটা কিন্তু এখানে প্রুফটা আর কি দেখানো হয়েছিল। তো যাই হোক, যেখানে
এখন ত্রিভুজের তিনটা মধ্যমার দৈর্ঘ্য যদি এবিসি হয় সেক্ষেত্রে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারি। অর্থাৎ মধ্যমা কি সেটা আমি আগেই বলছি যে একটা বাহুর মধ্যবিন্দু তার বিপরীত বাহুর শীর্ষবিন্দু যোগফল। এভাবে তিনটা মধ্যমা মনে করেন দেওয়া আছে, তিনটা মধ্যমার যদি এবিসি নাম হয় এবং সেই ক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে 4/3 ইন্টু রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। অর্থাৎ এই যে দেখুন এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি এটা হলো আমরা বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে বের করছিলাম সূত্রটা, বাট এখানে যেহেতু এবিসি দ্বারা কিন্তু এখানে বাহুগুলো না বুঝিয়ে মধ্যমা বুঝাচ্ছে, তো সেই ক্ষেত্রে আমাদের সাথে একটা 4/3 দ্বারা গুণ করতে হবে। তো এইটুকুই আর কি পার্থক্য, এবং এস দ্বারা যে আপনি পরিসীমার অর্ধেক বুঝে সেটা অলরেডি আপনারা জানেন। তো এই হলো আর কি কাহিনী আমাদের। তো আশা করি আপনারা জিনিসটা বুঝতে পেরেছেন। এখন আমরা জাস্ট প্রয়োজনীয় সূত্রাবলীগুলো একটু দেখব, দেখার পরে আমরা কিন্তু ম্যাথমেটিক্যালসে চলে যাব। এখানে দেখুন প্রয়োজনীয় সূত্রাবলীর মধ্যে হয়তো অনেকগুলো সূত্র কভার নাও থাকতে পারে বা কভার সব অনেক বেশিও থাকতে পারে, সবগুলো আপনারা খাতায় লিখে ফেলবেন এবং আপনারা সূত্রগুলি লেখার জন্য একটা আলাদা চিকন একটা খাতা ইউজ করতে পারেন, যে ক্ষেত্রে আপনি কি করতে পারেন যে জাস্ট ওখানে সূত্রগুলো লেখা থাকবে এবং সূত্রের এক্সপ্লানেশনটা যে এটা দ্বারা এটা বোঝাচ্ছে, এ দ্বারা বাহু বোঝাচ্ছে, এস দ্বারা পরিসীমার অর্ধেক বোঝাচ্ছে, এগুলো লেখা থাকবে। তো সেই ক্ষেত্রে আপনি পরীক্ষার আগে আগে আপনার কিন্তু একটা সূত্রের নোট খাতা তৈরি হয়ে যাবে। তো আমাদের ক্লাস নোটসগুলো যেগুলো আপনারা হাতে পাবেন, আমাদের নোটসগুলোতেও কিন্তু আমরা সূত্রগুলো এবং কিছু আমরা যে ম্যাথগুলো করাচ্ছি এগুলো কিন্তু সেখানে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা কিন্তু এগুলো দেখতে পারেন। তো যাই হোক, আমরা এখানে সবগুলো যে সূত্রগুলো যেগুলো আমরা আলোচনা করলাম, যেগুলো আমরা একটু আগে প্রমাণগুলো দেখলাম, সেগুলোই কিন্তু মোটামুটি দেওয়া রয়েছে। তো এই জন্য এগুলো আমি আর বেশি কথা বলবো না, এগুলো সবগুলো আপনারা জানেন অলরেডি। এই যে জাস্ট দেখুন প্রথমে সূত্রগুলো পড়ানোর ফলে বা থিওরিটিক্যাল জিনিসগুলো পড়ানোর ফলে একটা সুবিধা কি, সুবিধা হলো যে আপনার কিন্তু এই জিনিসগুলো আর সেকেন্ড টাইম আপনাকে বারবার বুঝাতে হচ্ছে না। বিকজ এটা এখন আপনাকে যদি আমি ডাইরেক্ট প্রয়োজনীয় সূত্রগুলো জানতাম, যদি আপনাকে থিওরিটা না বুঝাইতাম, সেক্ষেত্রে আপনাদের একটা ঝামেলা হতো যে এখানে 4r তারপরে বি সি সাইন এ এই জিনিসগুলো কি এটা বুঝতে আপনাদের হয়তো একটু কষ্ট হতো জিনিসটা। তো এখন আর কষ্ট হবে না আপনাদের, বিকজ আপনারা অলরেডি এই সূত্রগুলো ব্যাকগ্রাউন্ডটা ইনফরমেশনটা জেনে আসছেন এবং কোনটা যারা কি বুঝেছে সেটাও আপনারা অলরেডি জেনে আসছেন। তো এই হলো আর কি আপনাদের যে সূত্রগুলো মোটামুটি আমি সবগুলোই দেখতেছি, বাট এর বাইরেও দু একটা সূত্র যদি থেকে থাকে যেগুলো আমরা আলোচনা করে আসছি, সেগুলো আপনারা আলাদাভাবে নোট করে ফেলবেন, কোনো সমস্যা নেই। ওকে, যাই হোক, তাহলে এখন আমরা কি করব, ম্যাথমেটিক্সে চলে আসবো। তো আমরা সমস্যাবলীর সমাধানে যখন আসতেছি, আপনারা জানেন যে আপনাদের সমস্যাবলী টোটাল তিনটা ভাবে থাকে, একটা হলো অতি সংক্ষিপ্ত আকারে, একটা হলো সংক্ষিপ্ত আকারে এবং একটা হলো রচনামূলক আকারে। তো আমরাও এই তিনটা সেগমেন্টে বিভক্ত করি আপনাদের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। আশা করি আপনাদের ভালো লাগবে এবং আপনারা এতক্ষণ যে সূত্রগুলো দেখে এসেছেন সেগুলোর আপনারা বাস্তব অ্যাপ্লিকেশনগুলো দেখতে পারবেন। তো যাই হোক, আমরা শুরু করি প্রথমে অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরে, এবং এর সঙ্গে সঙ্গে কিন্তু এখানে শেষ হবে না, আপনারা ফাইনালি কিন্তু একটা শর্ট একটা সাজেশন পাবেন ভিডিওর একদম শেষ প্রান্তে। যে তো আমাদের সাথে ভিডিওটা শেষ পর্যন্ত আপনারা থাকুন। প্রথমে আপনারা দেখতেছেন ত্রিভুজের উপাদান কয়টি। আমি একদম ক্লাসের শুরুতে বলেছিলাম ত্রিভুজের উপাদান হয় 6টি, 3টা বাহু এবং 3টা কোণ। তো একটা সমকোণী ত্রিভুজের ভূমি 8 মিটার, অতিভুজ 10 মিটার হলে ক্ষেত্রফল কত? আমরা জানি যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফলটা হলো কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো এখন সমস্যা হলো যে এখানে আমাদের কিন্তু অতিভুজ দেয়া আছে, উচ্চতা দেয়া নেই, ভূমি কিন্তু দেয়া আছে, অর্থাৎ 8 দেয়া আছে, হাফও দেয়া আছে, শুধু আমাদের উচ্চতাটা বের করা লাগবে। এখন আমরা হলো পিথাগোরাসের উপপাদ্য অনুসারে জানি কি যে অতিভুজ স্কোয়ার সমান কি ভূমি স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার, অর্থাৎ অতিভুজের উপর আপনি যদি একটা বর্গ আঁকেন এবং ভূমির উপর এবং লম্বর উপরে যদি আপনি বর্গ আঁকেন, তো এইখানকার যে বর্গটা আঁকছেন বর্গের ক্ষেত্রফল আমরা জানি যে বাহু ইন্টু বাহু। তো এখানে তো বর্গ যেহেতু আঁকবেন তো লম্ব এবং এখানকার এই বাহুটার দৈর্ঘ্য তাহলে লম্ব হবে, তো লম্ব স্কোয়ার হলো। এটার ক্ষেত্রে এটা যদি ভূমি হয় তাহলে এটাও ভূমি হবে, তো ভূমি স্কোয়ার। তো তার মানে দুইটা বর্গ আঁকলে এই দুইটা বর্গের ক্ষেত্রফলের যোগফলটা হবে যে আপনি যে অতিভুজের উপর যে বর্গটা আঁকবেন সেটার ক্ষেত্রফলের সমান। তো সেখান থেকে আমরা তাহলে বলতে পারি যে লম্ব সমান, দেখুন অতিভুজ স্কোয়ার সমান হলো ভূমি স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার। তো এই স্কোয়ার আছে, তাহলে সেখান থেকে আপনারা জাস্ট যদি চেঞ্জ করেন, ইন্টারচেঞ্জ করেন, আমাদের এখানে লম্ব দরকার, তার মানে লম্ব স্কোয়ার সমান কি হবে অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। যদি আমি লম্ব স্কোয়ার সমান হয়, তাহলে লম্ব স্কোয়ার সমান যদি অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার হয়, তাহলে লম্ব স্কোয়ারটা আমি উঠে দিলে কি হবে, এখানে রুট ওভার হয়ে যাবে, রুট ওভার করলে তো স্কোয়ারটা কাটা যায় আর কি। তো রুট ওভার অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার থাকবে। তো এখন আমাদের অতিভুজের ভ্যালুটা আমরা জানি 10, ভূমির ভ্যালু আমরা জানি 8, যা জাস্ট আমরা বসালাম 10 × 100 মাইনাস 8 = 64, মাইনাস করলে হয় 36। অবশ্যই আমরা এটা রুট ওভার করে প্লাস 6টা নিব, বিকজ লম্ব একটা দৈর্ঘ্য কখনো নেগেটিভ হতে পারে না। তো তাহলে আমরা লম্ব যদি পেয়ে যাই, এখন আমরা জাস্ট হাফ ইন্টু ভূমি ইন্টু লম্বর মধ্যে ভ্যালুটা বসাবো, 8 × 6 × হাফ। ভ্যালু বসানোর পরে দেখুন আমরা খুব সুন্দর মতো পাচ্ছি 4 × 2 = 8, 424 বর্গ মিটার। তো আশা করি আপনারা ম্যাথটা বুঝতে পেরেছেন। আপনাদের যদি দেখতে অসুবিধা হয় তো দেখার জন্য আমি মুছে দিলাম, আপনারা খাতায় জিনিসটা কিন্তু নোট করে ফেলতে পারেন। তো পরবর্তীতে আমরা যাই এখন
এ বি এবং সি মধ্যমা বিশিষ্ট ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র ডিরেক্ট সূত্র দেখুন। তার মানে আপনারা বুঝতেই পারতেছেন যে সূত্রগুলো আপনার ডাইরেক্ট মুখস্থ রাখতে হবে, নয়তো আপনি কিন্তু কিছু কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্নে এসে ধরা খেয়ে যেতে পারেন। তো যাই হোক, আমরা তাহলে সূত্রটা কি জানি, 4/3 ইন্টু এস √s ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি, যেখানে এসটা হলো তিনটা বাহুর যোগফলের অর্ধেক অর্থাৎ পরিসীমার অর্ধেক বা a প্লাস বি প্লাস c/2। তো এরপরে এবং এ বি সি হলো সেই মধ্যমাটা। তো এরপরে দেখি ত্রিভুজের বাহু তিনটা এ বি সি হলো এবং পরিবৃত্তের ব্যাসার্ধ আর হলে সেই ক্ষেত্রে কি হবে, পরিবৃত্তের ব্যাসার্ধ দেওয়া থাকলে তাহলে এ বি সি বাই 4r বর্গ একক, এটা দ্বারা কিন্তু আমরা ত্রিভুজের ক্ষেত্রফল বের করে ফেলতে পারি। আবার সি ভূমি বিশিষ্ট সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র, তো সমদ্বিবাহু, তো সি ভূমি যদি হয় তাহলে লম্বটাও কি হবে, সি হবে। তো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তো ভূমিও সি উচ্চতাও হলো সি, অর্থাৎ হাফ সি স্কোয়ার হবে। আপনারা দেখে বুঝতেই পারতেছেন। তো তাহলে হচ্ছে এটা আচ্ছা এটা হলো, আচ্ছা না এটা ভুল করলাম, এটা হলো যে এটা হলো যদি হতো সমদ্বিবাহু সমকোণী তাহলে হতো এটা, বাট এখানে যেহেতু এটা শুধু সমদ্বিবাহু ত্রিভুজ, তো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে যদি সি হয় আর কি ভূমি, তাহলে আমরা জানি সমান বাহুর দৈর্ঘ্যটা, মানে সমদ্বিবাহু মানে তো দুইটা বাহুর দৈর্ঘ্য সমান হয়, তো দুইটা বাহুর দৈর্ঘ্য যদি এ হয় এবং এই যে ভূমি যেটা সেটা হলো আবার আপনার অসমবাহু, সেটা যদি সি হয় তাহলে c/4 ইন্টু √4a² মাইনাস c স্কোয়ার, এটাই হবে আমাদের সেই সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে সূত্র। এবং সমকোণী সমদ্বিবাহু যদি হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু এই যে হাফ সি স্কোয়ার, এটা হবে সেই সূত্র। তো আশা করি আপনারা জিনিসটা বুঝতে পেরেছেন যে পার্থক্যটা কোন জায়গায়। যদি বুঝতে পেরে থাকেন তাহলে পরবর্তী প্রশ্নে আমরা যাচ্ছি। অসমান বাহু এক্স সমান বাহু ওয়াই হলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, একই জিনিস আর কি সূত্র, তাই না, 4y² মাইনাস x² x/4, জাস্ট একই ওই যে আগে যেটা দেখলাম ওইটাই, জাস্ট এখানে আপনাকে ভ্যালুগুলো এক্স ওয়াই দিয়ে বলে দিয়েছে, আর কিছু না। তো পরবর্তীতে আমরা দেখি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয় সংলগ্ন কোণদ্বয় সমষ্টি তৃতীয় কোণটির 5 গুণ হলে তৃতীয় কোণটি কত। তো এখন দেখি যে সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয় সংলগ্ন কোণদ্বয় সমষ্টি, এখন সমান বাহুদ্বয় এই যে দেখুন সমান বাহুদ্বয় সংলগ্ন কোণটা হবে এই যে এইটা যে সমান বাহু এবং এটার সমান বাহু, এদের সংলগ্ন যে কোণটা সেটা সমষ্টি হবে তৃতীয় কোণটা। তাহলে দেখুন এইটার বিপরীত কোণ যেটা এটা এবং এটার বিপরীত কোণ এটা, তাহলে এই দুইটা কোণ কিন্তু সমান হবে এবং তৃতীয় কোণটা হবে এইটা। তো তৃতীয় কোণটার 5 গুণ হবে এই দুইটা কোণের সমষ্টি। তা এই দুইটা কোণকে আমরা ধরে নিব এবং এই কোণটাকেও আমরা ধরে নিব। তৃতীয় কোণটি আমি যদি এক্স ধরি তাহলে তৃতীয় অর্থাৎ এই যে এই কোণটাকে যদি আমি এক্স ধরি তাহলে এই দুইটা কোণের ভ্যালু কত হবে, তৃতীয় কোণের 5 গুণ অর্থাৎ 5x হবে, তাই না, দুইটি হবে হলো 5x এবং 5x যোগ x = 180, বিকজ আমরা জানি যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180। এখানে কিন্তু আমি দুইটা যোগফল এবং এখানে 3 নম্বর কোণটা তিনটা যোগ করে ফেললাম, 180 আসলো। সেখান থেকে আমরা যোগ করলে পাচ্ছি 6x = 180 অর্থাৎ x = 30। তো x = যদি 30 হয়, এক্সটাই আমার তৃতীয় কোণ, তার মানে আমি কিন্তু 3 নম্বর কোণের ভ্যালুটা আমরা পেয়ে গেলাম খুব ইজিলি। তো এই হলো, এইভাবে আপনারা দেখবেন খুব ইজিলি কিন্তু ম্যাথগুলো করে ফেলা যায়, বিকজ খুবই সোজা সোজা অঙ্ক এগুলো এবং এটা পড়তে আপনার যে খুব বেশি এফোর্ট দেওয়া লাগবে সেটাও কিন্তু না। তো যাই হোক, সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল, যেটা একটু আগে আমি ওই যে সমদ্বিবাহু ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফলের জায়গায় বলতেছিলাম, সেটা কিন্তু এখানে চলে আসছে। দেখুন হাফ ইন্টু a² বর্গ একক, যেখানে a হলো বাহুর দৈর্ঘ্য, যদি c বাহুর দৈর্ঘ্য হয় তাহলে হবে হাফ c স্কোয়ার, যদি f হয় তাহলে হবে হাফ f²। ওকে, তো এখানে তার মানে পাশে আপনি জিনিসটা লিখে দিবেন যে এ দ্বারা আপনি বাহুর দৈর্ঘ্য বুঝিয়েছেন। সমবাহু ত্রিভুজের উচ্চতা যদি একটি উচ্চতা যদি হয় তাহলে উচ্চতা দেয়া থাকলে, এরকম যদি এখানে লেখা থাকে উচ্চতা দেয়া থাকলে এর ক্ষেত্রফল কত, তাহলে জিনিসটা হয় আর কি। তো সমবাহু ত্রিভুজের উচ্চতা আমরা জানি যে √3/2 ইন্টু বাহু। তো এখন দেখি বাহুটা হবে তাহলে আমরা হলো যে ক্ষেত্রফল সেটা আমরা জানি যে √3/4 বাহু স্কোয়ার। তো বাহু স্কোয়ার যেহেতু, তার মানে আমাদের বাহু এখানে দেওয়া আছে, তো আমাদের বাহুর ভ্যালুটা বের করে এখানে আমি জাস্ট বাহুর মধ্যে বসাই দেবো। তো বাহুর ভ্যালুটা বের করতে হলে আমি জাস্ট দেখুন বাহু সমান হচ্ছে এখানে দেখুন উচ্চতা সমান √3/2 ইন্টু বাহু। তার মানে আমি যদি সাইড চেঞ্জ করি তাহলে কি হবে, এই √3/2টা কি হচ্ছে উচ্চতা বাই √3/2 এরকম হয়ে যাবে। তো ভাগ উল্টা কি হয়ে যায়, গুণ হয়, তার মানে উচ্চতা ইন্টু 2/√3 হয়ে গেল। তার মানে এই যে এখন উচ্চতাকে আমি a হিসেবে ধরলাম, তাহলে 2a/3 হলো। তাই এখানে বা উচ্চতাটা আপনাকে হয়তো a বলে দেওয়া থাকলো, তাহলে সেক্ষেত্রে আপনি a ধরতে পারেন, বা এখানে উচ্চতা ডাইরেক্ট লিখেও রাখতে পারেন, কোনো সমস্যা নেই, এটা আপ টু ইউ। তারপরে এখন তাহলে আমরা বাহুর ভ্যালুটা কিন্তু পেয়ে গেলাম 2a/3। তো এখন 2a/3 আর কি, 2a/3 যে দেখুন √3/4 বাহু স্কোয়ার, বাহু জায়গায় বসাইলাম, স্কোয়ার করলাম, স্কোয়ার করার পরে দেখুন 2 × 4 a² হবে। তো এই 4 কাটা গেল, এখানে √3 আছে তাই এখানে কাটাকাটি করে √3 থাকবে, তাহলে a² বর্গ একক আমার কিন্তু অ্যান্সার চলে আসলো। তাহলে এখন পরবর্তী ম্যাথে আমরা যাই, এ পরিসীমা বিশিষ্ট সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। তো সমবাহু ত্রিভুজ মানে তিনটা বাহুর দৈর্ঘ্য কি হবে, সেম হবে। তাহলে পরিসীমা মানে কি, তিনটা বাহুর যোগফল, তাই তিনটা বাহুর দৈর্ঘ্যের যোগফল যদি a হয় এবং সমবাহু ত্রিভুজের তিনটা বাহু যেহেতু সমান হয়, তাহলে a/3 হবে আমার একটা বাহুর দৈর্ঘ্য। একটা বাহুর দৈর্ঘ্য যদি a/3 হয়, তাহলে এখন আমার কি হবে,
সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা যা একটু আগে দেখলাম √3/4 a²। তো এর জায়গায় আমি এই যে a/3 যেটা এটা বসাই দিব। তো এটা বসাই দিলে মানে বাহু স্কোয়ার, বাহুর জায়গায় আমি a/3 বসাই দিলাম। বসানোর পরে আমরা জাস্ট এখানে ক্যালকুলেশন করে ফেলবো। দেখুন √3a² 4 ইন্টু এখানে কত 3 × 9 4 9 36 হলো আর কি। তারপরে কাটাকাটি করার পরে আপনারা কিন্তু যেটা পাইলেন সেটাই কিন্তু আপনাদের হলো কি অ্যান্সার। নেক্সট আমরা দেখি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আছে 16√3। তাহলে এর পরিসীমা কত? জাস্ট এইটার ইন্টারচেঞ্জটাই কিন্তু এটা। তাই এখানে আমরা কি বলবো √3/4 ইন্টু বাহু স্কোয়ার যেটা, অর্থাৎ √3/4a² যেটা, যেখানে a হলো বাহুর দৈর্ঘ্য, এইটার সমান হলো আমার দেয়া আছে কি 16√3। তো যদি সেটাই হয় এই √3 আমরা কাটতে পারি, 4কে আমরা এই পাশে আনলে a² সমান আসতেছে 64, অর্থাৎ a = 8। অবশ্যই পজিটিভটা নেবেন। তো পজিটিভ যদি 8 হয় তাহলে আমরা পরিসীমা কি হবে? পরিসীমা মানে 3 বাহুর যোগফল, অর্থাৎ 3 দ্বারা গুণ করতে হবে, বিকজ 3টা বাহু এখানে সমান, যেহেতু সমবাহু। তাহলে 3 আসতে 24 একক হলো আমার সেই ক্ষেত্রফল, ত্রিভুজের সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। তো এখন নেক্সট প্রশ্ন হলো, যদি পরিসীমা 162 হয় তাহলে ক্ষেত্রফল কত? একদম সেম। এখানে জাস্ট আগেরবার কিন্তু আপনার ভ্যালু দেওয়া ছিল না, বাট এখানে ভ্যালু দেওয়া আছে। তার 3 দ্বারা ভাগ করবেন আর কি। 3 দ্বারা ভাগ করে ফেললে দেখুন 54 আসে। এবং তারপরে √3/4a² এর মধ্যে তাহলে এর মধ্যে 54 বসাই দিলেন। বসাই দেওয়ার পরে ক্যালকুলেশন করবেন। এটা জাস্ট ক্যালকুলেটরে চাপলেই কিন্তু আপনি অ্যান্সারটা পেয়ে যাবেন। নেক্সট প্রশ্নে আমরা যাচ্ছি, পরিসীমা এবং উচ্চতার অনুপাত বের করতে হবে। তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে পরিসীমা হলো 3a আমরা জানি, আর উচ্চতা কোনটা বলুন তো? উচ্চতা হলো √3/2 ইন্টু a একক, আমরা সূত্র জানি। এখন জাস্ট অনুপাত মানে কি? ভগ্নাংশ অথবা আপনি অনুপাত চিহ্ন দ্বারা লিখে ফেললেন। তো অনুপাত চিহ্ন দ্বারা আমি এখানে লিখলাম, এখানে একটা সমান চিহ্ন দিলেন। লেখার পরে এই কাটা গেল, এইখানে √3 আছে, তাই এখানে তাহলে √3 থাকবে। তাহলে √3/2, তার মানে আমরা এরপরে আমরা কি করলাম? জাস্ট 2 দ্বারা গুণ করে ফেললাম। 2 দ্বারা গুণ করে ফেললে আমরা কিন্তু ফাইনালি পাচ্ছি 6a = √3/a, অর্থাৎ 6:√3, অর্থাৎ 2√3:1। তো আশা করি আপনারা জিনিসটা বুঝতে পেরেছেন যে এটা কিন্তু খুবই ইজি একটা প্রশ্ন ছিল। তো এখন তাহলে আমরা নেক্সটে যাই। নেক্সট হলো আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর সেগমেন্ট শেষ করে ফেললাম, সংক্ষিপ্ত প্রশ্নোত্তর সেগমেন্ট শুরু করে ফেললাম। সেখানে আমরা দেখতেছি যে একটি সমবাহু ত্রিভুজের মধ্যস্থ কোনো বিন্দু হতে বাহুগুলোর উপর লম্ব দূরত্ব, তো মধ্যস্থ একটা বিন্দু আছে, সেখান থেকে বাহুগুলোর উপর লম্ব দূরত্ব আমরা দেখতেছি 16, 20 এবং 24 সেন্টিমিটার। তো আমরা দেখতেছি যে এই মধ্যস্থ থেকে এখানে যেটা, সেটা হলো আমরা দেখতেছি 24। এইখানকার মধ্যস্থ বিন্দু থেকে বিপরীত বাহুর উপর লম্ব দূরত্ব হচ্ছে আমরা দেখতেছি 20, এবং সি যে বিপরীত বাহু সেখান থেকে আমরা লম্ব দূরত্ব পাচ্ছি এই মধ্যস্থ বিন্দু F থেকে 16। তো এই তিনটা দেয়া আছে আপনাকে। এখন তাহলে ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে। তাহলে বাহুর দৈর্ঘ্য আমরা যেহেতু সমবাহু ত্রিভুজ, আমরা জানি সূত্র হলো √3/4a², বাট এখন আমাদের a এর ভ্যালুটা আমাদের বের করতে হবে। তো বের করার জন্য আমরা কি করলাম? ধরে নিলাম a মিটার হলো বাহুর দৈর্ঘ্য, এবং এখানে লম্ব দূরত্বগুলো কোনটা কত সেটা আমরা এখানে এই যে OF, OE, OD আমরা সুন্দরভাবে লিখে দিলাম যে কোনটা কত। তো লিখলে এখন তাহলে ত্রিভুজ ABC এর ক্ষেত্রফলটা কি হবে? ত্রিভুজ ABC যেটা আমরা দেখতেছি এটার ক্ষেত্রফল কি হবে? ত্রিভুজ AOB, অর্থাৎ এই যে এই ত্রিভুজটা এবং এই ত্রিভুজটা, তিনটা ত্রিভুজে বিভক্ত হয়েছে, এই তিনটা ত্রিভুজের ক্ষেত্রফলের যোগফল। তো এই ত্রিভুজের ক্ষেত্রে দেখুন হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা আমরা বসাই দিচ্ছি। দেখুন হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে হাফ ইন্টু এই যে এই ত্রিভুজ যখন হবে তখন এটা হাফ ইন্টু AB ইন্টু OD হচ্ছে, OD হচ্ছে আর কি, তাই না? তারপরে হাফ ইন্টু BC ইন্টু OE হচ্ছে, হাফ ইন্টু এই যে দেখুন BC ইন্টু OE এটা হচ্ছে। তো এরপরে দেখুন হাফ ইন্টু CA ইন্টু OF হচ্ছে, মানে তিনটা আমরা জাস্ট বসাই দিলাম। বসানোর পরে এবং এখানে যে a², তাহলে এটা এবং এটা সমান সমান আমরা ধরে নিলাম, বিকজ আমরা জানি যে এই পুরোটার যে ক্ষেত্রফল সেটা হবে হলো এই তিনটার ক্ষেত্রফলের যোগফল। তো এখান থেকে আমরা দেখুন আমরা কিন্তু এই যে OD, OE এবং OF এই তিনটার ভ্যালু আমরা জানি যে 20, 16 এবং 24। তো 20, 16, 24 আমরা এখানে বসাই দিলাম, এবং বাকি যেটা AB, BC, CA যেটা থাকলো AB, BC, CA, সেটা কিন্তু আমরা জানি যে AB হলো A, BC হলো B এবং CA হলো C, এবং প্রত্যেকটা যেহেতু সমান বাহু, এটা প্রত্যেকটাই সমান বাহু, তিনটার বাহু আমরা A ধরলাম এবং তিনটাই তাহলে A হলো আর কি। তাহলে হাফ ইন্টু, এখন জাস্ট আমরা এখানে যদি গুণ করে কাটাকাটি করি তাহলে দেখতেছি আমরা এখানে 8A, এখানে আসতেছে 10A, আর এখানে আসতেছে হলো 12A। তো 12 আর 20 আর 10 32A থাকতেছে এখানে, 12 আর 20 আর 10 30 হচ্ছে 30A। তো এখন আমরা জাস্ট এখান থেকে এখানে A থাকলো, তাহলে এটা কাটাকাটি গেল, 3/4A সমান হচ্ছে 30। জাস্ট আমি এখন কি করব? এখানে একটু মুছে দিই আপনাদের জন্য, মুছে দেওয়ার পরে আপনাদের পরবর্তী স্ট্যাটে নিয়ে গেলাম। নিয়ে আসার পরে দেখুন এখানে খুব সুন্দর মতো আমরা কিন্তু জাস্ট পক্ষান্তর করে দিলাম। 4 × 30 ডিভাইডেড বাই √3 হবে আর কি, 4 × 30/√3
√3 এটা আসবে, ক্যালকুলেটর চাপলেই আপনারা কিন্তু খুব ইজিলি পাবেন। তো √3/2a √3/4a² আমরা ক্ষেত্রফল জানি, তো এর ভ্যালু আমরা পেয়ে গেছি 4 × √30/3। তো দেখুন সেটাই কিন্তু আমরা এখানে বসালাম 40 √3/4। তো এখানে যদি সেটা বসাই তাহলে কিন্তু ইজিলি আপনারা পেয়ে যাচ্ছেন 1200 √3, যেটা হলো আমার ত্রিভুজের ক্ষেত্রফল। তো এই আর কি আপনাদের অ্যান্সার। তাহলে 4 × 30, তাহলে কিন্তু আমাদের এই হলো সেই অ্যান্সারটা চলে আসলো। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখানে আপনারা এটা আপনি পয়েন্ট আকারেও কিন্তু লিখে ফেলতে পারেন, কোনো সমস্যা নেই। তো তাই সেটাই আর কি। তো এখানে কিন্তু আচ্ছা এখানে একটু সমস্যা আছে সম্ভবত, তাহলে এখানে জাস্ট আপনি ভ্যালুটা একটু ঠিক করে নেবেন। এখানে ভ্যালুটা একটু সমস্যা হয়েছে, যে 4 × 30/√3 হবে আর কি, 4 × 30/√3 হতো, তো হলে তাহলে এই জায়গায় কিন্তু 4 × √3/4 হতো। তো আশা করি যে সিমিলারই আর কি রেজাল্ট, সম্ভবত টাইপিং মিস্টেক আছে, বাট বাকিটা সম্ভবত আশা করি সেম থাকবে। তো যাই হোক, আপনারা যদি প্রসিডিউর বুঝতে পারেন তাহলে এই ধরনের সিম্পল মিস্টেকগুলো আপনাদের কাছে কোনো ব্যাপারই হওয়ার কথা না। তো যাই হোক, পরবর্তী ম্যাথে আমরা যাচ্ছি। সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি 2 মিটার বাড়ে তাহলে ক্ষেত্রফল 3√3 বেড়ে যায়। তো একবার তাহলে √3/2 √3/4 আর কি a², এটা হলে যখন আমরা a ধরবো বাহুর দৈর্ঘ্য, এবং পরবর্তীতে যেহেতু 2 মিটার বাড়াইছি তাহলে দেখুন √3/4 ইন্টু a+2, অর্থাৎ বাহুর দৈর্ঘ্য আমি 2 মিটার বাড়িয়েছি হোল² মাইনাস এটা করলে ইকুয়াল হবে কি 3√3 বর্গমিটার বেড়ে যাচ্ছে। তো 3√3, এখান থেকে এই যে ইকুয়েশনটা আছে, এই ইকুয়েশনটা থেকে আমরা কি করব, জাস্ট এখানে দেখুন a+b² ফর্মুলা আছে, তারপরে √3/4 এখানে কমন যাচ্ছে, জাস্ট আমি ক্যালকুলেশনের মাধ্যমে আমি কিন্তু যখন একটাই এখানে আননোন সেটা হলো এর ভ্যালু কিন্তু আমরা বের করে ফেলতে পারবো। তো দেখুন সেটাই আমরা এখানে করছি, √3/4 a² হলো 2 মিটার বাড়ালে হচ্ছে a+2, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের √3/4 a+2² আমাদের যে সূত্রটা অনুসারে হচ্ছে। হওয়ার পরে এই দুইটার মধ্যে যে পার্থক্যটা সেটাই কিন্তু 3√3 এখানে দেওয়া আছে। তো দেওয়ার পরে এখানে দেখুন আমরা √3/4 এখানে কমন নিয়েছি, এবং এখানে a+b² ফর্মুলা দিয়েছি, দেখুন a² + 2ab + b² হলো। হওয়ার পরে এই দুইটা কাটা গেল, থাকলো 4a + 4, এবং এখানে দেখুন এই √3 কিন্তু কাটা যায়। তো যাই হোক, আমরা এখানে 4 × a+1 = 12 আসতেছে। আমরা এরপরে আমরা কি করলাম, এই 4টাকে আমি যদি এখানে সাইড চেঞ্জ করে ফেলি তাহলে a+1 হচ্ছে হলো 3, a+1 = 3, অর্থাৎ a ইকুয়াল হচ্ছে কত 2। তো তাই যদি হয় তাহলে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল আমরা পাইলাম √3/4 a² যদি হয়। আচ্ছা, এখানে দেখুন বাহুর দৈর্ঘ্য যেটা বের হয়েছে সেটা কিন্তু আমরা অ্যান্সার বের করে ফেলছি। এখন আমরা জাস্ট ক্ষেত্রফল বসাই। এখন এর ভ্যালু হলো 2, তো 2 বসালে দেখুন 2 × 4 4 4 কাটা যাবে, থাকবে হলো √3 বর্গমিটার। তো আশা করি আপনাদের ম্যাথটা বুঝতে কোনো অসুবিধা হয়নি, ভেরি সিম্পল একটা অঙ্ক, যদিও এটা প্রথমে প্রশ্নটা দেখে একটু কনফিউজ মনে হতে পারে, বাট আপনি যদি ইকুয়েশনটা ডেভেলপ করে ফেলতে পারেন পরবর্তীতে কিন্তু এটা খুবই ইজি হয়ে যাবে। তো নেক্সট প্রশ্নে আমরা যাচ্ছি। সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য তৃতীয় বাহুর 5/6 অংশ। তো তৃতীয় বাহুর দৈর্ঘ্য আমরা x যদি ধরে নেই তাহলে দ্বিতীয় সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য হবে কত হতো 5x/6, তার মানে x এর 5/6 অংশ হলো। পরিসীমা আছে 40 সেন্টিমিটার। এখন হলো পরিসীমার ক্ষেত্রে এখন দেখুন যে সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য হলো এই যে এটা হলো একটা, তাহলে এরকম কি হবে, এরকম হবে দুইটা, যেহেতু দুইটা সমান বাহু, তার সাথে যোগ হবে কোনটা, তৃতীয় বাহু x। এই তিনটার যোগফল কত হবে, পরিসীমা 40 সেন্টিমিটার। তাহলে এখান থেকে কিন্তু আমি x এর ভ্যালুটা বের করে ফেলবো। তো দেখুন 5x/6, এখন এখানে কিন্তু 6, আর আমরা এইভাবে কিন্তু করে ফেলতে পারি, বা আপনার ইচ্ছে করলে আপনি এখানে যেহেতু লিখতেছেন 5/6, আমি ভগ্নাংশ আকারে লিখতে চাচ্ছি না, তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু তৃতীয় বাহুটার দৈর্ঘ্য 6x ধরে নিতে পারি। যদি 6x হয় তাহলে 6x এর 5/6 হলে দেখুন 6x কাটা যায় 5x হয়ে গেল। তো এটা কিন্তু আরো সোজা হয়ে গেল যে এই ক্ষেত্রে আমার কিন্তু ভগ্নাংশ থাকলো না। তো আবার আপনি ইচ্ছে করলে এইভাবেও লিখে ফেলতে পারেন, ইটস আপ টু ইউ। এখানে এইভাবে করলেও কিন্তু আপনারা বুঝতে পারবেন একই জিনিস আর কি। তো হওয়ার পরে এখন তিনটা বাহুর যোগফল, তাহলে দেখুন এই যে 5x ছিল আমার সমান বাহুর দৈর্ঘ্য, সমান বাহু তো দুইটা আছে, তাহলে দেখুন দুইটা 5x এবং 3 নম্বর বাহুটা কি 6x। তিনটার দৈর্ঘ্য যোগফলই তো আমরা জানি পরিসীমা, সেটা হলো 40। তাহলে 6 × 5 = 11 × 5 = 16x = 40, অর্থাৎ x = 2.5। তার মানে আমরা যদি এখন বাহুর দৈর্ঘ্য না x এর ভ্যালু পাই, x এর ভ্যালুতে যদি আমরা পাই তাহলে এখন আমরা c এর ভ্যালুটা বের করতে পারি 6x, এবং সমান বাহুর দৈর্ঘ্য এর ভ্যালু বের করতে পারি 5x। জাস্ট গুণ করে ফেলবো, জাস্ট x এর জায়গায় দেখুন 2.5 বসানো হয়েছে, 2.5 আমরা ভ্যালুটা যেটা বের করছি সেটা। তো তাহলে আমরা কিন্তু যে বাহুর দৈর্ঘ্যগুলো, সবগুলো বাহুর দৈর্ঘ্য কিন্তু আমরা পেয়ে গেলাম। তো সবগুলো বাহুর দৈর্ঘ্য এখন পেয়ে গেলে এখন কিন্তু আমরা ফর্মুলা অ্যাপ্লাই করে ফেলতে পারবো। ফর্মুলা অ্যাপ্লাই করলে আমরা জানি যে ক্ষেত্রফল s × s - b আচ্ছা s - a × s - a × s - c, যেহেতু দুইটা বাহুর দৈর্ঘ্য সমান, আপনারা ইচ্ছা করলে কিন্তু ওই যে c/4 × √4a² - c² এই ফর্মুলাটাও অ্যাপ্লাই করতে পারতেন, যেখানে সেটা দিয়েও কিন্তু খুব ইজিলি করে ফেলা যেত। তো
তাহলে এখন আমরা জাস্ট এখানে ভ্যালুগুলো বসাচ্ছি যে এস এর ভ্যালু আমরা বের করতে হলে তিনটা বাহুর যোগফলকে 2 দ্বারা ভাগ করলে এস এর ভ্যালু পাবেন। তো এটা আমরা দেখুন, এবং তারপরে এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি সবগুলো করলাম, এবং এ এবং বি যেহেতু সমান, দুইটা বাহু যেহেতু সমান, তো দুইটা ভ্যালু দেখুন এই যে 28.5 করে হয়েছে, এবং যে বাকি বাহুটা সেটা এখানে হলো। তারপরে ক্যালকুলেশন করলে 75 বর্গ সেন্টিমিটার আমরা কিন্তু অ্যান্সার পেয়ে গেলাম। তো এটা কিন্তু এই ফর্মুলাটা ইউজ করে কিন্তু আরও সহজে আপনারা করে ফেলতে পারতেন। তো আমি রিকমেন্ড করবো আপনারা এই ফর্মুলাটাই ইউজ করবেন, এই যেখানে হলো আপনারা জাস্ট সি এবং এর ভ্যালুগুলো আপনারা বসাই দিলে আপনি কিন্তু এ হলো জানেন যে সমান বাহুর দৈর্ঘ্য, এবং সি হলো আপনার অসমান বাহুর দৈর্ঘ্য, খুব ইজিলি কিন্তু বের করে ফেলতে পারবেন। তো এভাবে করলেন তাহলে কিন্তু আপনারা জিনিসটা করে ফেলতে পারবেন আশা করি। তো যাই হোক, এখন আমরা নেক্সট প্রশ্নে যাচ্ছি যে সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 306 সেন্টিমিটার এবং সমান বাহুদের প্রত্যেকটি ভূমির 8/5 এবং 5/8 অংশ, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কত? এটা কিন্তু একদম সিমিলার সেম অঙ্ক, আমি আর বারবার বলতেছি না। এখানে দেখুন 8 যেহেতু, এই জন্য আমরা 8x করছি। তো 8x যখন হবে তখন 8x এর 5/8 যখন নেব তখন 8 কাটা যাবে, থাকবে হলো 5x সেন্টিমিটার। এখন আমরা কি করব, এই যে 5x থাকবে দুইটা এবং তার সাথে একটা 8x যুক্ত হবে, তো তিনটা যোগ করলে যোগফলটা হলো কি 306 সেন্টিমিটার, এবং সেখান থেকে আমরা কিন্তু ইজিলি আমরা x এর ভ্যালুটা পাবো, এবং x এর ভ্যালু আমরা যদি পেয়ে যাই তাহলে কিন্তু আমরা খুব ইজিলি এখানে এইটা পরবর্তী লাইনে আসবে আর কি, এইটুকু। তো সেখান থেকে আমরা এখন যদি সি এর ভ্যালু কিন্তু আমরা দেখতেছিলাম যে 8x আর কি, মানে আমরা এখানে সি ধরে নিলাম ভূমি। তো এখানে পাশে আপনারা লিখতে পারবেন যে ধরি ভূমি হলো সি, এভাবে লিখে ফেলতে পারেন। এবং বাহুর প্রত্যেকটা হলো এ, সেটা আমরা এরকম করে ভ্যালু করে লিখলে আমরা কিন্তু বাহু যদি পেয়ে যাই তাহলে আমরা খুব ইজিলি কিন্তু বের করে ফেলতে পারি। দেখুন এখানে কিন্তু আমরা ওই যে সমদ্বিবাহু ত্রিভুজের যে ক্ষেত্রফলের সূত্র সেটা ইউজ করা হয়েছে। এই জন্য আমি দুইটা ম্যাথ আলাদাভাবে দেখিয়েছি, সেম ম্যাথ হলো, কারণ দুইটাতে দুইভাবে ইউজ করা হয়েছে। তো আপনারা যেন বুঝতে পারেন যে সেম ম্যাথ বিভিন্নভাবে করা যায়। তো সেম ম্যাথ বিভিন্নভাবে করা যায়, আপনারা বুঝতেই পারতেছেন। তো এখন তাহলে এই ম্যাথটা তাহলে অ্যান্সার কত আসলে দেখতেই পাচ্ছেন, 3468। জাস্ট ক্যালকুলেটরে চাপবেন, বের হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পারতেছেন সংক্ষিপ্ত প্রশ্নোত্তরগুলো। এখন নেক্সটে আমরা দেখতেছি যে সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 1 সেন্টিমিটার বর্ধিত করলে ক্ষেত্রফল √3 বর্গ সেন্টিমিটার বর্ধিত হয়। একদম সেম প্রশ্ন একটু আগে যেটা আমরা সলভ করলাম, যে ওখানে ছিল হলো 2 সেন্টিমিটার বৃদ্ধি করলে হয়, আর এখানে আছে 1 সেন্টিমিটার বর্ধিত করলে, একদম সেম। এর জন্য আমি বারবার আর বলবো না। তো দেখুন √3/4 a স্কোয়ার, এবং পরবর্তীতে যখন 1 সেন্টিমিটার বাড়াবো তখন √3/4 × a+1 হোল স্কোয়ার হলো, এবং দুইটার যে ক্ষেত্রফল আমরা পেলাম, ক্ষেত্রফলের যে ডিফারেন্সটা সেটাই কিন্তু আমার √3। তো দেখুন মাইনাস করে √3 হলো, √3/4 হলো, এখানে কমন নিব আমরা। কমন নেওয়ার পরে এখানে a+b হোল স্কোয়ারের ফর্মুলা দিব। তো আপনারা জানেন যে a+b হোল স্কোয়ারের ফর্মুলা হলো a স্কোয়ার প্লাস টোয়াইস ab প্লাস বি স্কোয়ার। জাস্ট এই ফর্মুলাটা এখানে বসাবো, এবং এখানে দেখুন √3 এখানে যদি আমি কমন নিতে পারি, কমন নিলে একটা লাইন আপনারা বেশি করে লিখলেন সমস্যা নেই, তাহলে কাটাকাটি করে কিন্তু এরকম আসতেছে। এবং তারপরে এই যে এখানে আমরা এখন ফর্মুলাটা বসানোর পরে a স্কোয়ারে কাটা যাবে, 2a + 1 = 4, অর্থাৎ a ইকুয়াল কত হবে, এই 1টাকে আমরা এই পাশে নিয়ে যাব, 4 রেখে 5, 5/2 অর্থাৎ 2.5 হবে আমার এর ভ্যালু। তো এর ভ্যালু যদি 2.5 হয়, না 1.5 হয়, তাহলে সেক্ষেত্রে এখন ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 a স্কোয়ার, এর জায়গায় আমি জাস্ট ভ্যালুটা বসালেই আমি কিন্তু ইজিলি যে ক্ষেত্রফলটা সেটা কিন্তু আমরা বের করে ফেলতে পারবো। তো এর পরবর্তী প্রশ্ন আমরা দেখতেছি বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে ক্ষেত্রফল 9√3 বর্গমিটার বেড়ে যায়, একই জিনিস আপনারা জানেন। তো এই জন্য দেখি আমরা এই যে সূত্রটা ডেভেলপ করলাম, তার আগে আমরা 2 মিটার বাড়ালাম, বাড়ানোর পরে ক্ষেত্রফল কতখানি বাড়লো, এখানে জাস্ট আলাদাভাবে একটু করাইছে, মানে এই যে এখানকার যে ক্যালকুলেশনটা সেটা আগেই করে দেখাইছে, আর কিছুই না, বাট বাকি সব কিছু কিন্তু সেম। তারপরে দেখুন আবার সিমিলার কাজ করছে, √3 কাটা গেল, a+1 = 9√3/√3, তাহলে কাটাকাটি করে ফাইনালি আমরা পাচ্ছি √3/4 a স্কোয়ার বর্গমিটার, এবং এর ভ্যালু আমরা বের করে ফেলছি 8, জাস্ট বসালেই আমি কিন্তু অ্যান্সারটা পেয়ে গেলাম 16√3 বর্গমিটার। তো সিমিলার প্রশ্ন আপনারা দেখে বুঝতেই পারতেছেন যে একই ধরনের প্রশ্ন কিন্তু এখানে, তার মানে খুব একটা কঠিন না, জাস্ট আপনি কয়েকটা সূত্র যদি মনে রাখতে পারেন তাহলে কিন্তু খুব ইজিলি আপনি এই চ্যাপ্টারের সবগুলো অঙ্ক ভালো করে করতে পারবেন। পরবর্তী প্রশ্ন আমরা দেখি, সমবাহু ত্রিভুজের মাঠের পরিসীমা আছে 54 মিটার। তো সমবাহু যেহেতু, তাহলে 54/3 হবে, যেহেতু সমবাহু তিনটা বাহু সমান, 3 1 কে 3 2 24, 3 8 24, তার মানে 18 করে হবে আমার তিনটা বাহুর দৈর্ঘ্য। ওকে, সীমানা হতে 90 সেন্টিমিটার বাদ দিয়ে ভিতরে যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল পাওয়া যাবে। তো ভিতরে এখানে একটা 90 সেন্টিমিটার বাদ দিয়ে আমরা একটা সমবাহু ত্রিভুজ পাবো, সেইটার ক্ষেত্রফল কত হবে সেটা বের করতে হবে। তো যাই হোক, আমরা এই যে যেটা করলাম 18 মিটার আমরা বের করে ফেললাম 3 বাহুর দৈর্ঘ্য, এবং ভিতরের এই বাহিরেরটা হলো ABC, এবং ভিতরেরটাকে আমি DF নাম দিলাম। দেওয়ার পরে এখন আমরা দেখুন DM এবং EN, DM এবং EN এই দুইটা কিন্তু আপনার AB এর উপর লম্ব। যদি তাই হয় তাহলে DAM সমান কত হবে, 60/2 অর্থাৎ 30 ডিগ্রি, অর্থাৎ এই যে
ডিএএম কোনটা আমি দেখতেছি যে ডিএএম এটা। তো পুরোটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এটাকে কি হবে, এটা হলো অর্ধেক অর্থাৎ 30 ডিগ্রি এবং এই পাশে এটাও কিন্তু 30 ডিগ্রি। তাহলে এখন ডিএম সমান হবে 90 সেন্টিমিটারের অর্ধেক 90 সেন্টিমিটার ডিএম, কারণ এই ডিএম এখানে কিন্তু আমাদের বলেই দিচ্ছে যে এটা 90 সেন্টিমিটার বা 0.9 মিটার বাদ দিয়ে। তো এই যে সেটাই কিন্তু আমরা এখানে লিখলাম, লেখার পরে আমরা কিন্তু এখান থেকে কি বের করতে পারি, এম বাই ডিএম ইকুয়াল cot 30, অর্থাৎ cot 30 মানে আমরা জানি ভূমি লম্ব, ভূমি বাই লম্ব। তো ভূমি এখানে কোনটা এম এবং লম্ব কোনটা ডিএম। তো ভূমি বাই লম্ব, এখন দেখুন ডিএম এর ভ্যালু আমরা জানি, ডিএম এর ভ্যালু আমরা জানি 0.9। তো তার আগে আমি এখানে একটু জিনিসটা মুছে দিই আগে একবার, তো মুছে দিলাম, আপনারা পজ করে নিয়ে লিখতে পারেন। লেখার পরে আমরা পরবর্তীতে জাস্ট ভ্যালুগুলো বসালাম, cot 30 এর ভ্যালু কত √3। তারপরে আমরা সেখান থেকে কিন্তু এম এর ভ্যালু এবং বিএম এর ভ্যালু পেয়ে গেলাম, অর্থাৎ এই ভ্যালু আমরা কিন্তু পেয়ে গেলাম। তো এটা যদি আমরা ভ্যালু পেয়ে যাই তাহলে কিন্তু আমরা এই পাশের এটা এবং এটার ভ্যালুটা আমরা যদি মাইনাস করি তাহলে কিন্তু আমরা, এবং এই টোটালটার ভ্যালু কিন্তু আমরা জানি 18। তো এই দুইটা যদি মাইনাস করি তাহলে কিন্তু আমি এই যে ডি যেটা সেটার ভ্যালুটা আমরা পেয়ে যাব। তো দেখুন এই যে দুই পাশ থেকে আমরা কিন্তু 1.56 করে বাদ দিলাম, যেটা আর কি এই পাশে এবং এই পাশে সমান। তো বাদ দিলে সেখান থেকে আমরা বের করতেছি 14.88, অর্থাৎ এই বাহুর দৈর্ঘ্য হলো 14.88। এই বাহু কি হবে, 14.88 হবে, কারণ এটা ভিতরেও একটা সমবাহু ত্রিভুজ আছে। তাহলে এখন √3/4a² আমি এখন বসালাম, আমরা যেহেতু সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে, এর ভ্যালু 14.88 বসালে আমরা দেখতেছি অ্যান্সার চলে আসলো 95.88 বর্গমিটার প্রায়। এবং এটা কমপ্লিট করার পরে আপনি খেয়াল করবেন যে এই যে ভ্যালুটা বেরিয়েছে আপনি ক্ষেত্রফল, সেটা আপনার মেইন যে সমবাহু ত্রিভুজ আছে সেটার চেয়ে কম আসে কিনা, কারণ ভিতরের ক্ষেত্রফল অবশ্যই বাইরের চেয়ে কম হবে। তো যাই হোক, এখন পরবর্তীতে আমরা দেখি 20 মিটার লম্বা একটি মই একটি দেয়ালের সাথে খারাপভাবে আছে। যখন 20 মিটার লম্বা, এটা পুরোটাই মনে করেন 20 মিটার, তাহলে হবে মইটির গোড়া দেয়াল থেকে কত দূরে সরালে তার 4 মিটার নিচে নেমে আসবে। তাই এই যে 4 মিটার নিচে নেমে আসলে আমাকে এই যে দেখুন 20 মিটারটা তো 20 মিটারই আছে, এটা এখানে ছিল, এটা আগে, এখান থেকে আমি সরে এখানে আসছি। তো তাহলে কি হবে, এটা একটু নিচে সরে আসবে না, মাথাটা একটু নিচে সরে আসলো এবং এখানে আসলে আমার এই যে কতখানি সরাতে হবে এই ভ্যালুটা আমার বের করতে হবে। তো এখন তাহলে এটা কিন্তু খুবই ইজি অঙ্ক। এই টোটালটা এটা ছিল হলো 20 মিটার, 20 থেকে আমরা এখানে 4 মিটার যেহেতু সরাইছি, তার মানে এটা এখন বর্তমানে আছে 16 মিটার। আর এখানে আমরা এই মইয়ের দৈর্ঘ্য বর্তমানে আছে 20 মিটার। জাস্ট এটা একটু ভিজুয়ালাইজ করবেন চোখের সামনে, তাহলে কিন্তু আরো সহজে বুঝতে পারবেন। তো এখন দেখুন পিথাগোরাসের উপপাদ্য অনুসারে দিলে আমরা কিন্তু এখানে কি বলে, অতিভুজের ভ্যালু আমরা জানি, উচ্চতার ভ্যালুটাও আমরা জানি, সেখান থেকে আমরা কিন্তু ভূমিটা জাস্ট √20² - 16² দিয়ে বের করে ফেলতে পারবো। তাহলে দেখুন আমরা এখানে যে এটা 16, 20 থেকে এখানে 4 বাদ দিয়ে 16 হয়, সেটা আমরা লিখে ফেললাম। এই যে জাস্ট এ বি আপনি সব সুন্দর মতো লিখে ফেললেন যে এডি সমান 4, তাহলে বিডি সমান কি হবে, এ বি মাইনাস এডি, অর্থাৎ 20 - 4 সমান 16। জাস্ট আপনি যদি বুঝতে পারেন তাহলে এগুলো এ বি সি নাম দেওয়া কোনো ব্যাপারই না। এখন সমকোণী ত্রিভুজে এটা হলো কি হচ্ছে, এইখানে এটা কি স্কোয়ার হবে আর কি, সিডি স্কোয়ার, তার মানে এই যে এটা স্কোয়ার সমান এটা স্কোয়ার যোগ এটা স্কোয়ার। জাস্ট এখানে আমরা সাইড চেঞ্জ করে ফেললাম, করার পরে আমরা ভ্যালুগুলো বসালে ফাইনালি আমরা পাচ্ছি বিসি সমান 12 মিটার, অর্থাৎ এই যে এখানে আমরা 12 মিটার এখানে আমাদের সরানো হবে, যদি আমরা উপর থেকে এটা 4 মিটার নিচে নিয়ে আসতে চাই। তো এখন আপনাদের জন্য কিছু সেলফ প্র্যাকটিস দেওয়া হলো, এগুলো আপনারা অবশ্যই বাসায় প্র্যাকটিস করবেন, বিকজ এগুলো থেকে কিন্তু ম্যাথমেটিক্স আপনাদের পরীক্ষায় আসতে পারে, এবং অবশ্যই আপনারা এগুলো আপনাদের গ্রুপে কিন্তু লেখে আপনারা কিন্তু সাবমিট করে দিতে পারেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের ফ্রেন্ডরাও উপকৃত হবে। এখন আপনাদের জন্য রচনামূলক প্রশ্নোত্তরের সেগমেন্টে আমরা চলে আসছি। তো এখানে দেখুন একটি স্থান থেকে দুটি পরস্পর 120 ডিগ্রি কোণ করে সোজা দুই দিকে রাস্তা চলে গেছে। তো এইখান থেকে আমরা মনে করলাম যে 120 ডিগ্রি কোণ এখানে উৎপন্ন হয়েছে, দুইটা রাস্তা দুই দিকে চলে গেছে। ওই স্থান হতে দুইটি লোক একই সময় রাস্তা জুটি ধরে একজন ঘন্টায় 4 কিলোমিটার এবং একজন 5 কিলোমিটার বেগে হাঁটতে শুরু করলো। 6 ঘন্টা পরে তাদের মধ্যকার দূরত্ব কত হবে? তো আপনারা যদি ফিজিক্সে পড়ে থাকেন তাহলে জানেন আপনার এস ইকুয়াল ভিটি, অর্থাৎ অতিক্রান্ত দূরত্ব হবে কি, বেগ ইন্টু সময়ের গুণফল। তো বেগ এখানে কত, 4 কিলোমিটার এবং সময় কত, 6 ঘন্টা, তাহলে 4 6 কত, 24। তাহলে এই যে এখানে হলো 24 এবং 5 কিলোমিটার ইন্টু 6 হলো 5 6 30, তার মানে এইটা কত হচ্ছে 30। তো এখন তাহলে আমরা তাদের মধ্যকার সরাসরি দূরত্ব, অর্থাৎ এই ভ্যালুটা আমাদের বের করতে হবে। তো এটা বের করার জন্য আমরা কি করব, প্রথমে এখান থেকে দেখুন একটা লম্ব আমরা আঁকবো, লম্ব এসি আঁকবো, যেটা হলো আমাদের বি ও, এই যে এ বি ও যেটা সেখানকার এই ও বি যেটা সেটার বর্ধিতাংশের উপর সি বিন্দুতে সেট করছে। তাহলে যদি তাই হয় তাহলে আমরা সেখান থেকে আমরা কি বলতে পারি বলুন তো, সেখান থেকে আমরা বলতে পারি যে এই টোটালটা কি হবে, এখানে একটা 180 ডিগ্রি উৎপন্ন হচ্ছে। এখানে ইজিলি বোঝাই যাচ্ছে যে দুইটা কি একটা রশ্মি যদি এরকম একটা বাহুর সঙ্গে মিলিত হয় তাহলে সেক্ষেত্রে 180 ডিগ্রি হয়। তো 180-র মধ্যে এইটা যদি 120 ডিগ্রি হয় তাহলে বাকিটা কত হবে, 60 ডিগ্রি হবে। ইজিলি মাইনাস করলে আমরা কিন্তু বুঝতে পারবো। তো সেইভাবে দেখুন আমরা এখানে লিখে ফেললাম, সবগুলো লিখে ফেলার পরে এখন আমরা সেখান থেকে আমরা পাচ্ছি কি, দেখুন এ ও সি সমকোণী ত্রিভুজ একটা হলো, কারণ এখানে একটা লম্ব আঁকছি আমরা। তো এ ও সি সমকোণী ত্রিভুজের মধ্যে এই যে এ ও সি যে সমকোণী ত্রিভুজটা, এখানে সাইন হলো এই যে দেখুন এই কোণটার আমরা যদি সাইন নিই,
sin 60 সমান কি হবে, সাইন মানে হলো লম্ব বাই অতিভুজ, তো লম্ব এসি এবং অতিভুজ হলো এও, দেখুন এসি বাই ওএ। তো এখন sin 60 মানে কত, √3/2, তার √3/2 হলো, এবং এইখানে আমরা ও এর ভ্যালুটা কত জানি, ও এর ভ্যালুটা আমরা জানি হলো 30। তো সেখান থেকে আমরা কিন্তু ইজিলি এসি এর ভ্যালুটা অর্থাৎ এই ভ্যালুটা আমরা কিন্তু বের করে ফেলতে পারবো। তো এখান থেকে এটা পেয়ে গেলাম। এখন যদি আমি এটা বের করতে পারি, দুইটা স্কোয়ার করবো, যোগ করবো, তাহলে কিন্তু আমরা পিথাগোরাস অনুসারে এটার অ্যাপ্লাইটা বের করতে পারবো, বিকজ এটা পুরোটা এবিসি ত্রিভুজের মধ্যে আমরা পাবো। তো সেক্ষেত্রে এখন আমাদের কি লাগবে, এখন আমাদের এই ভ্যালুটা বের করতে হবে। তো এই ভ্যালুটা যখন বের করবো তার জন্য আমাদের লাগবে ওসি বাই ও এ সমান হলো cos 60। আমরা দেখতেছি যে ও সি কোনটা, এই যে এটা হলো ও সি, আর ও এ কোনটা, এটা হলো ও এ, সেটা মানে হলো cos 60, অর্থাৎ cos 60 মানে কি ভূমি বাই অতিভুজ, cos 60 মানে কি ভূমি বাই অতিভুজ, এই জন্যই কিন্তু এই যে দেখুন এটা ভূমি এবং অতিভুজ হলে এইটা চলে আসলো। আসার পরে তাহলে এখন আমরা সেখান থেকে আমরা দেখুন cos 60 এর ভ্যালু হলো হাফ বসালে আমরা কিন্তু ও সি এর ভ্যালু আমরা পেয়ে যাচ্ছি, কারণ ও এর ভ্যালু কিন্তু আমরা অলরেডি জানি যে 30। তো সেখান থেকে আমরা পেয়ে গেলাম 15 কিলোমিটার, অর্থাৎ এটার ভ্যালু আমরা পেলাম, এটার ভ্যালু আমরা পেলাম। এখন আমরা জাস্ট পিথাগোরাস অ্যাপ্লাই করব। তো পিথাগোরাস অ্যাপ্লাই করার আগে আরেকটা কাজ হলো, এখানে 24 আছে এবং এটা হলো আমাদের 15, তাহলে এই দুটো যোগ করলে কত, 24 আর 15 মিলে 39 কিলোমিটার। তার মানে আমাদের পুরো বিসি এর দৈর্ঘ্যটা হলো কত, 39 কিলোমিটার। তো এটাই যদি হয় তাহলে পরবর্তীতে এখন আমরা কিন্তু এই এ বি সি পুরো সমকোণী ত্রিভুজটাতে বলতে পারি যে এ বি স্কোয়ার সমান বিসি স্কোয়ার যোগ এসি স্কোয়ার, পিথাগোরাসের উপপাদ্য হলো অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার। তো এখন এসি এর ভ্যালু কিন্তু আমরা একটু আগে বের করে ফেলছি 15√3, এবং বিসি এর ভ্যালু কিন্তু আমরা যোগ করে বের করছি 39। জাস্ট এই যে দেখুন স্কোয়ার আমরা জাস্ট ভ্যালুগুলো বসানোর পরে ক্যালকুলেটর ইউজ করবেন, ক্যালকুলেটর ইউজ করে ফাইনালি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন, এবং এখানে যেহেতু স্কোয়ার তাহলে হোল রুট করতে হবে, হোল রুট করার পরে ফাইনালি আপনারা পাচ্ছেন 46.86, অর্থাৎ এই যে এবি যেটা এটার ভ্যালু 46.86, অর্থাৎ সরাসরি যে দূরত্বটা ছিল সেটা কত, 46.86 কিলোমিটার। তো আশা করি ম্যাথটা একটু জটিল মনে হলেও আপনি যদি একটু মাথা খাটিয়ে জিনিসটা করতে পারেন তাহলে কিন্তু আসলে খুব ইজি ম্যাথ। কয়েকদিন বাসায় একটু প্র্যাকটিস করবেন, হঠাৎ করে আপনি যদি পরীক্ষার হলে প্রথম এই ম্যাথটা দেখেন তাহলে কিন্তু একটু ঘাবড়িয়ে যেতে পারেন। তো একটু খেয়াল করবেন যে আপনারা যেন পরীক্ষায় যাওয়ার আগে, পরীক্ষায় বসার আগে যেন আপনাদের অ্যাটলিস্ট কয়েকবার করে আপনার প্র্যাকটিস হয় অঙ্কগুলো, তাহলে কিন্তু আপনি পরীক্ষায় ভালো করতে পারবেন, নয়তো কিন্তু জাস্ট দেখে গেলে আসলে অঙ্ক মনে থাকে না। তো পরবর্তীতে আমরা দেখতেছি একই রকম ম্যাথ, আপনারা ছবিটা দেখেই বুঝতে পারতেছেন যে পাত বিন্দু হতে 160 মিটার দূরে এই যে টাওয়ার, এই টাওয়ারের পাত বিন্দু এইখান থেকে 160 মিটার দূরে, এই যে 160 মিটার দূরে শীর্ষতলে সমতলে যে কোণ উৎপন্ন করে, অর্থাৎ এখানে যে কোণটা উৎপন্ন হয়েছে ওই বিন্দুটা হতে 100 মিটার টাওয়ারের দিকে এগিয়ে আসলে, আমরা 100 মিটার সামনে এগিলাম, আসলে টাওয়ারের শীর্ষভাগ সমতলে পূর্বের দ্বিগুণ কোণ উৎপন্ন করে। তো এখানে দেখুন এখানে শীর্ষবিন্দুর সাথে থিটা, তো আমরা 100 মিটার আগে এগিয়ে আসার পরে যে কোণটা উৎপন্ন হবে সেটা হলো 2 থিটা, কারণ দ্বিগুণ কোণ উৎপন্ন করলে টাওয়ারের উচ্চতা কত, অর্থাৎ এই যে এ বি এর ভ্যালুটা আমাদের বের করতে হবে। তো এখন তাহলে আমরা এটা কিভাবে করতে পারি, এটা আমরা কিন্তু দেখুন এই টোটালটা কত, 180 ডিগ্রি, তার মধ্যে এইটা 180 120 হলে তাহলে এখানে কত হবে, এখানে ভ্যালুটা হবে হলো 120, 180 থেকে মাইনাস করলে 60, অর্থাৎ 2 থিটা সমান হলো 60, অর্থাৎ থিটা ইকুয়াল কিন্তু 30 ডিগ্রি আমরা পেয়ে যাচ্ছি। তার মানে এটা 30 ডিগ্রি এবং এটা কত, এটা হলো 60 ডিগ্রি। এবং আরেকটা জিনিস দেখেন, এখানে আমরা 100 মিটার এগিয়ে আসছি, টোটাল তো ছিল 160 মিটার, তাহলে এই অংশটা কত হবে, 60 মিটার, 160 থেকে 60 বাদ দিলে 100 বাদ দিলে 60 মিটার থাকবে। তো এখন আর কি সেই জিনিসটা এখানে কিন্তু বলা হচ্ছে 2 থিটা এটা আর কি। তো এখান থেকে দেখুন আমরা সবগুলো ভ্যালুটা আমরা এই যে বের করলাম 60 মিটার, এবং ত্রিভুজ এবিসি যেটা, এই যে ত্রিভুজ এ বি সি আর কি যেটা, সেটার কিন্তু আমরা পাচ্ছি যে এবিসি যেটা সেটা কিন্তু আচ্ছা এটা বি, এটা সম্ভবত সি, এ বি বাই বিসি সমান ট্যান থিটা। ট্যান থিটা মানে কি, আমরা জানি যে ট্যান থিটা মানে ভূমি বাই লম্ব। তো ভূমি কত, এখানে ভূমি হলো আপনার এই যে বিসি, এবং লম্ব কত, লম্ব হতো এই যে এবি। তো এখানে কিন্তু এর মধ্যে আমরা কোন ভ্যালুটা জানি, এই যে বিসি এর ভ্যালু আমরা জানি 160, তাই না, বিসি এর ভ্যালু 160, এবং এবি যেটা, এবি এর ভ্যালুটা আমাদের হলো হাইট, এইচ দ্বারা আমরা রিপ্রেজেন্ট করলাম, এই যে প্রথমেই কিন্তু আমরা বলছি এবি সমান এইচ। তো ট্যান থিটাটা এখন কত, এই যে ট্যান থিটাটা আমি একটু আগে কিন্তু বের করে আপনাদের বলছি যে থিটাটা এই থিটাটার ভ্যালু কিন্তু 60 ডিগ্রি ছিল, এখানে এখনো সেটা একটু পরে বের করবে। এখানে আমরা তাহলে একটু পরবর্তীতে দেখি কত আসলো, যে দেখুন ট্যান 2 থিটা সমান এই যে আসলো। তাহলে সেখান থেকে আমরা কিন্তু এখানে জাস্ট ওরা ওইভাবে না করে, এখানে টোটালটা ওইভাবে না করে একটু অন্যভাবে করছে, আমরা কিন্তু আরও ইজিলি জিনিসটা করে ফেলতে পারতাম। ট্যান 60 এর ভ্যালু আমরা জানি √3, তো এইচ বাই 60 সমান হলো √3, অর্থাৎ এইচ ইকুয়াল কিন্তু 60√3 আসতো আমাদের। তো দেখি আমরা এখানে কত আসে ফাইনালি আমাদের কিন্তু আসতেছে হলো
আমাদের কিন্তু আসতেছে হলো আচ্ছা 80 মিটার। আচ্ছা দেখি তো আমরা তাহলে এখানে কি হচ্ছে তাহলে। আচ্ছা দেখি এই tan টু থিটা, এখন তাহলে tan টু থিটার ভ্যালু হলো tan থিটা ডিভাইডেড বাই 1 - tan স্কয়ার থিটা। তো এখন এটা কিন্তু সূত্র ডিরেক্ট যে tan টু থিটা ত্রিকোণমিতির সূত্র 2 tan থিটা ডিভাইডেড বাই 1 - tan স্কয়ার থিটা। এটা কিন্তু আপনারা ত্রিকোণমিতিতে ম্যাথমেটিক্সে কিন্তু পড়ে আছেন, ম্যাথমেটিক্স 1 এ আর কি। তো এখন তাহলে আমরা কি করলাম, এখন আমরা জাস্ট এখানে সাইড চেঞ্জ করে ফেললাম। সাইড চেঞ্জ করার পরে কিন্তু আমরা ইজিলি দেখুন h ইকুয়াল, যেটা h ইকুয়াল 160 tan থিটা, এটা কিন্তু আমরা একটু আগের পেজটাতে দেখছেন। তো এই জন্য h ইকুয়াল 160 tan থিটা লিখলাম। এই যে এখন কিন্তু আমরা যদি এখানে কাটাকাটি করি তাহলে দেখুন 6 এবং এটা আসে 8, 20টার আমরা কাটাকাটি করলাম, তাহলে দেখুন 8/6 ইকুয়াল 1/1 - tan স্কয়ার থিটা আসলো। আসার পরে আমরা জাস্ট সাইড চেঞ্জ করলাম। সাইড চেঞ্জ করার পরে যে আমরা কি করতেছি, জাস্ট এই যে সাইড চেঞ্জ করলাম আবার, তাহলে 6 - 8 অর্থাৎ -2, অর্থাৎ -8 tan স্কয়ার থিটা সমান যদি -2 হয় তাহলে tan স্কয়ার থিটা সমান হবে কি 2/8 অর্থাৎ 1/4, অর্থাৎ tan থিটা সমান হচ্ছে হাফ। তার মানে tan থিটা সমান যদি হাফ হয় তাহলে h ইকুয়াল আমরা জানি হলো 160 tan থিটা। তো tan থিটার ভ্যালু হলো হাফ, কাটাকাটি করে আসলে হলো 80 মিটার। তার মানে আমরা কি পাচ্ছি যে টাওয়ারের যে উচ্চতাটা সেটা কিন্তু আমরা h হিসেবে ধরছিলাম, সেটা হলো 80 মিটার আমরা পাচ্ছি। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। পরবর্তী ম্যাথে আমরা দেখি একটা সমকোণী ত্রিভুজে আছে, এর বি কোণ সমকোণ DAB এর উপর আমরা একটি বিন্দু জানি BDBC সমান 36 সেন্টিমিটার সমান হাফ ইন্টু AD প্লাস BC হয়, AB রেখার দৈর্ঘ্যটা বের করতে হবে। তো যাই হোক আমরা এখানে ছবিটা আঁকলাম যে বিডি সমান বিসি। তো এই যে হলো বিডি এবং এটা হলো বিসি, এই দুইটা সমান হবে এবং দুইটাই 36 করে হবে আর কি। না এই যে এটা হলো বিসি, তো এই যে দুইটাই 36 করে হবে এবং এটা হবে হলো হাফ ইন্টু এডি প্লাস এসি। তো এই যে হাফ ইন্টু এডি প্লাস এসি এর দৈর্ঘ্য সমান হবে। সেক্ষেত্রে এখন আমরা কি করতে পারি, এডি সমান x সেন্টিমিটার আমরা ধরে নিলে তাহলে হাফ ইন্টু এডি প্লাস এসি সমান 36 সেন্টিমিটার দেওয়া আছে আমাকে, দেওয়া থাকলে তাহলে এডি প্লাস এসি সমান কত হবে 72 মিটার। তো এডি এর ভ্যালু আমরা এই যে ধরে নিচ্ছি x মিটার, তাহলে 72 - x, আমি জাস্ট সাইড চেঞ্জ করে ফেললাম এটা। এখন ত্রিভুজ এবিসি, যেটা এই যে ABC, এই পুরো ত্রিভুজটার মধ্যে আমরা যদি পিথাগোরাস অ্যাপ্লাই করি তাহলে AC স্কয়ার সমান কি হবে, AB স্কয়ার যোগ BC স্কয়ার। এখন তাহলে আমরা AC এর জায়গায় আমরা 72 - x আমরা এই যে একটু আগে বের করছি সেটা বসালাম। AB সমান হলো 36, এই যে AB যেটা আমরা দেখতেছি AB এর মধ্যে আমরা দেখতেছি 36 এবং এখানে আছে x, তার মানে 36 + x এবং BC এর ভ্যালু হলো 36। তাই এখানে দেখুন একটাই আমাদের অজানা আছে, সেটা হলো x। তাহলে এখানে দেখুন আমরা যদি a + b হোল স্কয়ার মানে জানি a স্কয়ার + 2ab + b স্কয়ার, আর a - b হোল স্কয়ার সমান হলো a স্কয়ার - 2ab + b স্কয়ার। তো এখন ভ্যালুগুলো এখানে বসানোর পরে আমরা জাস্ট x স্কয়ার গুলো কাটাকাটি করব, তারপর সাইড চেঞ্জ করব, করার পরে ভিতরে দেখবেন আপনারা -216x সমান -2592 আসলো, অর্থাৎ x ইকুয়াল হলো 12 চলে আসতেছে। তার মানে এই যে x হলো আমাদের AD এর ভ্যালু যেটা, সেটা কিন্তু আমরা 12 চলে আসলো। এখন AB সমান হলো AD প্লাস, এই যে AB এর দৈর্ঘ্যটা আমার দরকার, সেটা হলো AD প্লাস BD। তো AD হলে আপনার কত 12 এবং BD এর কত 36, তাহলে দুইটা যোগ করলে আমরা পাচ্ছি কত 48 মিটার। তাহলে কিন্তু আমাদের অ্যান্সার কিন্তু আমরা পেয়ে গেলাম AB রেখার দৈর্ঘ্য 48 মিটার। পরবর্তীতে আমরা দেখি একটি বাহু ত্রিভুজের 3টা বাহু 51, 52 এবং 53 দেওয়া আছে। 52 মিটার বাহু, এই যে 52 মিটার বাহু যেটা, সেটার বিপরীত শীর্ষ হতে এর ওপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, অর্থাৎ এই লম্বের দৈর্ঘ্যটা বের করতে হবে এবং লম্বটি দ্বারা বিভক্ত ত্রিভুজের অংশ দুটি, অর্থাৎ এখানে এই একটা ত্রিভুজ এবং এই একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে হবে। তাহলে আমরা এগুলো সবগুলো আগে লিখে ফেললাম। লিখে ফেলার পরে আমরা এখানে কি করলাম, পরিসীমাটা বের করব। তো পরিসীমা মানে আমরা জানি যে এস মানে হলো পরিসীমার অর্ধেক, তার মানে 2s আর কি। তাহলে 2s সমান হবে কি 3টা বাহুর যোগফল। তো 3টা বাহুর যোগফল, 3টা বাহু আমাদের দেয়া আছে, কত আসলো 156 মিটার। তাহলে s ইকুয়াল কত হচ্ছে, পরিসীমার অর্ধেক অর্থাৎ 78 মিটার, জাস্ট 2 দ্বারা ভাগ করা হলো। এখন ত্রিভুজ ABC, এই ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল আমরা s × s - a × s - b × s - c হোল রুট, আমরা জানি বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে এই সূত্র হয়। তো সেটা অনুসারে আমরা কিন্তু খুব সহজে কিন্তু ক্ষেত্রফলটা বের করে ফেলতে পারবো। তো ক্ষেত্রফল বের করার পরে এখন দেখি হাফ ইন্টু BC ইন্টু AD, হাফ ইন্টু এই যে BC ইন্টু AD, অর্থাৎ আমরা আরেকটা সূত্র জানি যে ত্রিভুজের ভূমি ইন্টু লম্বর গুণফলের সাথে হাফ গুণ করলে, অর্থাৎ ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো এর মধ্যে দেখুন এইটার ভ্যালু আছে 52, কোনটা BC এর ভ্যালু 52, AD এর ভ্যালুটাই কিন্তু আমার উচ্চতা। তার মানে আমরা এখান থেকে কিন্তু উচ্চতাটা বের করে ফেলতে পারতেছি। এখানে আসতেছে 26, সাইড চেঞ্জ করে ভাগ হয়ে যাবে 26 দ্বারা, আসলে হলো 45। তাহলে AD যেটা, সেটার ভ্যালু আমরা পেলাম 45। যদি AD এর ভ্যালু 45 পাই তাহলে এখন কিন্তু আমরা BD এর ভ্যালু কিন্তু বের করে ফেলতে পারবো এই 51 স্কয়ার - 45 স্কয়ার দিয়ে হোল রুট করে। তা এটা থেকে আমরা BD এর ভ্যালু 24 পেলাম। যদি এটা 24 হয় তাহলে বাকি এইটার ভ্যালু আমরা বের করতে পারবো হলো 28, জাস্ট 52 থেকে 24 বাদ দিয়ে। এখন ত্রিভুজ ABD এর ক্ষেত্রফল কত হচ্ছে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ভূমি হলো 24, উচ্চতা হলো 45, জাস্ট গুণ করে 40 আসলো এবং
এসিডি এর ক্ষেত্রফল আমরা কিন্তু হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা দিয়েও করতে পারতাম, আবার ইচ্ছা করলে টোটাল যে ক্ষেত্রফলটা আমরা তো একটু আগে বের করছি সেখান থেকে আমরা যদি এই ত্রিভুজের ক্ষেত্রফল মাইনাস করি তাহলে কিন্তু আমরা বাকি ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে যাব, বিকজ পুরো ত্রিভুজের ক্ষেত্রফলটাই কিন্তু এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফলের যোগফলের সমান। তো আশা করি আপনারা জিনিসটা বুঝতে পেরেছেন। যদি বুঝতে পেরে থাকেন তাহলে আপনাদের জন্য এখানেই আমাদের আজকের ক্লাসের সমাপ্তি। আমরা আপনাদের জন্য কিছু সেলফ প্র্যাকটিস দিয়েছি। সেলফ প্র্যাকটিসের পরে আমি আগেই যেটা আপনাদের বলেছিলাম যে গুরুত্বপূর্ণ কিছু অতি সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রশ্নোত্তরের একটা সাজেশন থাকবে। সাজেশনটা হলো যে এখানে দেখতেছেন আপনারা কিছু প্রশ্ন, এই প্রশ্নগুলো, তো এই প্রশ্নগুলো কিন্তু বিভিন্ন সময় পরীক্ষায় এসেছে বলেই আমরা কিন্তু বা বিভিন্ন সময় আসতে পারে বলেই কিন্তু আমরা এখানে নিয়ে এসেছি, এবং একই রকম প্রশ্ন আপনারা দেখছেন যে অনেকগুলো কিন্তু করানো হয়েছে। এর বাইরেও কিন্তু একই রকম আরও প্রশ্ন রয়েছে, ওগুলো থেকে কিছু কিছু যেগুলো আমাদের ইম্পর্টেন্ট মনে হয়েছে সেগুলো কিন্তু আমরা এখানে দিয়েছি। তো প্রশ্নগুলো আপনারা বাসায় বসে বসে সলভ করবেন, এবং কোথাও কোনো প্রবলেম আপনাদের বুঝতে অসুবিধা হলে আপনারা আমাদের কিউ সেকশন রয়েছে, আমাদের ইউটিউবের নিচে কমেন্ট সেকশন রয়েছে, আপনারা বেশি বেশি করে ভিউ করবেন, লাইক কমেন্ট করবেন, তাতে করে আমরা মোটিভেটেড হব যে আপনারা আমাদের ভিডিওগুলো দেখতেছেন মনোযোগ সহকারে, এবং আমাদের যদি স্লাইডের মধ্যে কিছু মিস্টেক থেকেও থাকে, টাইপিং করতে যায় অনেক সময় ভুল হতে পারে, সেগুলো আমাদেরকে আপনারা ফিডব্যাক দিবেন, এবং আমাদের ক্লাস কীভাবে আরও বেশি ভালো করা যায় সেটা নিয়ে আমাদেরকে আপনারা জানাবেন। এভাবে আমরা মিউচুয়াল টিচিংয়ের মাধ্যমে আপনারা আমাকে এবং আমরা আপনাকে শেখানোর মাধ্যমে আমরা সবাই এগিয়ে যাব। তো সবাই এডুসিটির সাথেই থাকুন এবং আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।